সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে কিংবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার দেশের সময় 11টা বাজে 40 মিনিট। এখন থেকে ঠিক 20 মিনিট পরে ক্যালেন্ডারের পাতায় নতুন একটা দিন আসবে, নতুন একটা তারিখ আসবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আপনি আপনার জীবনে যতকালে বেঁচে থাকেন না কেন, ক্যালেন্ডারের পাতায় চলে যাওয়া আজকের এই দিন, আজকের এই তারিখটা আপনার জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। ঠিক তেমনি করে সৃষ্টিকর্তার কাছ থেকে নিয়ে আসা হাতে গোনা কয়েকটা দিন আমরা এভাবেই অতিবাহিত করতেছি। যাই হোক, আমি আমার আজকের জীবনের গল্পের প্রসঙ্গে যাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে প্রচার করব রনির জীবনে, প্রবাসী রনির জীবনের এক বাস্তব গল্প। রনির জীবনের গল্পটা প্রচার করার শুরুতে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি, খুবই ইম্পর্টেন্ট। আমি গল্পটা যখন পেয়েছিলাম, গল্পটা যখন শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আমার কাছে মনে হলো যে এই কথাটা আপনাকে বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, রনি ভাই যে ভুলটা করেছে বা রনি ভাইয়ের পার্টনার যে ভুলটা করেছে, এই ভুলটা বর্তমান সময়ে 85% মানে 85% মানে মানুষজন, মানে ছেলেমেয়েরা এই ভুলটা করে। একদম 85% ছেলে মেয়ে এই ভুলটা করে। এবং শেষ পরিণতিটা কতটা ভয়ঙ্কর হয়, রনিবের জীবনের শেষটা কতটা ভয়ঙ্কর হয়েছে, আপনি স্বপ্নও চিন্তা করতে পারবেন না। আপনি স্বপ্নও চিন্তা করতে পারবেন না যে তার জীবনে শেষ পর্যন্ত কী ঘটেছে। দর্শক বন্ধুরা, সবার কাছে রিকোয়েস্ট করব না টেনে সম্পূর্ণ গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রনি, আমার বাড়ি কুমিল্লা। দর্শক বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবার, আমি আছে, আমার বাবা আছে, মা আছে আমার ছোট দুইটা বোন সহ একটা ছোট ভাই। আমাদের পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আগে সৌদি আরবে থাকতো, এখন সৌদি আরব থেকে একেবারে চলে আসছে, এলাকাতে একটা মুদি দোকান দিয়েছে। এটা দিয়ে কোনো রকম টেনে হেঁচড়ে আমাদের সংসারটা চলে। সংসার জীবনে আমরা প্রথম দিকে অনেক বেশি ভালো ছিলাম। মানে আমার জন্ম হবার পরে আমার গ্রামে আমার আব্বাই ছিল প্রথম বিদেশি। অ্যান্ড আব্বা মোটামুটি খুব ভালো টাকা আমাদেরকে তখন সৌদি আরব থেকে পাঠাতো, অ্যান্ড সেই টাকা দিয়ে আমাদের সংসারটা অনেক ভালো চলতো। আমার মনে আছে যে আমাদের গ্রামের সব মানুষগুলো, মানে ম্যাক্সিমাম মানুষগুলো আমাদের বাড়ি থেকে চাউল ডাউল নিয়ে তাদের সংসারটা চালাতো। এবং আমার আব্বা প্রচুর পরিমাণ দয়াবান লোক ছিল। বিশেষ করে রমজান মাসে আমার আব্বা আমাদের গ্রামের প্রত্যেকটা পরিবারকে মানে আব্বা চাউল ডাল দিত। এবং রমজান মাসে আব্বা অনেক বেশি দান করতো। আমার আব্বা সৌদি আরবে একটা মসজিদে চাকরি করতো অ্যান্ড মসজিদে উনি ভালো টাকা বেতন পাইতো। আর বিশেষ করে মসজিদে আল্লাহর হস্তে বলতে মানে অ্যারাবিক লোকেরা খুশি হয়ে আমার আব্বাকে অনেক বেশি টাকা পয়সা দিত। এভাবে যাই হোক, যেতে যেতে আমার আব্বা যখন কমপ্লিটলি বাড়িতে চলে আসে, তখন আব্বা আমাদের গ্রামেই একটা মুদি দোকান দেয়। তো ওই মুদি দোকানটা দিয়ে আমাদের সংসারটা চলে। একটা পর্যায়ে আমি চিন্তা করতেছি যে আমি এসএসসি পরীক্ষার পরে আমার আর পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নাই। মানে আমি চেষ্টা করি পড়াশোনা করার জন্য, বাট আমার মাথায় কোনো পড়াশোনা ঢুকে না। অ্যান্ড আমি এসএসসিতে অঙ্কতে ফেল করি। এক বিষয় ফেল করার পরে আব্বা যখন আমাকে সেকেন্ডলি আবার পরীক্ষা দেওয়ার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল, বাট আমার একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমার মাথায় মানে ম্যাথ অঙ্কটা কোনোভাবেই ঢুকে না। আমি কেন জানি মনে হয় আমি অঙ্ক কোনোভাবে মিলাইতে পারি না। অনেকে হয়তো ইংলিশ সাবজেক্টে প্রবলেম, কিন্তু আমার ইংলিশটা মোটামুটি ভালো ছিল, অঙ্কতে আমি কিছুই পারি না, অ্যান্ড খুবই দুর্বল। অ্যান্ড যখন বাবা আমাকে ভর্তি করায়, মানে বাবা আমাকে বলে যে তুই আবার পরীক্ষা দে, তো সেকেন্ডবার পরীক্ষা দিতে হলে যারা আমার জুনিয়র বেস আছে তাদের সাথে আমাকে ক্লাস করতে হবে। আমি যথারীতি যখন তাদের সাথে ক্লাস করতে যাই, মানে ওরা তো আমার জুনিয়র ছিল, ওদের সাথে ক্লাস করতে আমার ভীষণভাবে লজ্জা লাগে। মানে এত লজ্জা লাগে যে আমি মানে ওরা আমার জুনিয়র, ওদের সাথে আমি ক্লাস করব। একটা পর্যায়ে আমি চিন্তা করি যে যত যাই হোক আমি আর পরীক্ষা দিব না, মানে আমি আর যাই না। তো না যেতে যেতে তখন আমার স্কুলের শিক্ষক আমাকে বলতেছিল যে ঠিক আছে, তোর আর ক্লাস করা লাগবে না, তুই পরীক্ষার সময় এসে পরীক্ষা দিস। কিন্তু পরীক্ষার সময় যখন আমি পরীক্ষা দিতে যাব, বাট আমার কাছে মনে হচ্ছিল যেন পরীক্ষা দিয়ে আমার কোনো লাভ হবে না, আমি পাস করব না, কারণ আমি জানি যে আমি তো কোনো রকম অঙ্ক পারি না, সুতরাং পাস কীভাবে করব। একটা পর্যায়ে আমি আর পরীক্ষা দেই না। অ্যান্ড এসএসসি পরীক্ষাটা না দেওয়ার পরে তখন আমি এলাকাতে ঘুরে ফিরে খাই। অ্যান্ড আব্বা আমাকে মাঝে মাঝে দোকানে বসতে বলে। আমি আব্বার দোকানেও বসি না, কারণ দোকানে বসাটা আমার কাছে কেমন যেন একটু বিরক্তকর মনে হয়। এইভাবে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। অ্যান্ড একটা পর্যায়ে নিজে নিজে চিন্তা করি যে ছোট ভাই বা ছোট বোনগুলো বড় হচ্ছে, ওদের তো একটা ভবিষ্যৎ আছে।
ওদের তো একটা ভবিষ্যৎ আছে। অ্যান্ড বাবার যে অবস্থা, আমার আব্বা সারা জীবন বিদেশ করে আসছে, আব্বার হাতে তেমন কোনো ক্যাশ নেই, তেমন কোনো ক্যাশ টাকা পয়সা নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার দাদা মারা গেছে, আমার দাদি আছে। তো দাদা মারা যাওয়ার সময় দাদার অবস্থা খুব খারাপ ছিল, প্রায় 3 মাসের মতো দাদা হসপিটালে ছিল। অ্যান্ড ওইখানে আমার আবার প্রায় 25 লাখ টাকার মতো চলে গেছে। মানে আমার আব্বা যত টাকা বিদেশে উপার্জন করছে আমার দাদার জন্য মোটামুটি সব টাকা পয়সা প্রায় শেষের দিকে। তো যাই হোক, আমাদের জায়গা সম্পত্তি আছে, ওইটা দিয়ে আমার দাদার কিন্তু অনেক জায়গা সম্পত্তি আছে। আর একটা কথা হচ্ছে, আমার দাদা যখন অসুস্থ হয়েছিল তখন আমার আব্বা দাদার কোনো সয় সম্পত্তি বিক্রি করে নাই। দাদার সয় সম্পত্তি বিক্রি না করে আব্বার জমানো ক্যাশ টাকাগুলো আব্বা খরচ করেছে। আব্বা বলে যাতে আমার বাবা এই কথা যাতে বলতে না পারে, বা আমার গ্রামের কোনো মানুষ যেন আমাকে এই কথাটা বলতে না পারে যে বাপের জমি বেচে আমি বাপকে চিকিৎসা করাইছি। যাই হোক, এভাবে আমার দিনগুলো কাটতেছে। অ্যান্ড একটা পর্যায়ে আমাদের গ্রামের একটা লোক আছে, ওনার নাম হচ্ছে মনির ভাই। অ্যান্ড মনির ভাই হচ্ছে মানে উনি এখন ইতালিতে আছে। মনির ভাই ইতালিতে আছে। তো মনির ভাই আমাকে বলতেছে, মানে ওনার সাথে আমার ফোনে কথা হয় সময় উনি আমার বলতেছে যে উনি অবৈধভাবে ইতালিতে গেছে। তো আমাকে বলে যে আমি অবৈধভাবে আসছি, এরকমভাবে দুবাইতে মানে প্রথমে ভিজিট ভিসাতে গেছে, অ্যান্ড দুবাইয়ের পরে হচ্ছে তারপরে ইরাকে গেছে, মানে অন্য একটা দেশের ভিসা লাগাইছে। অন্য একটা দেশের ভিসা লাগানোর পরে ইরাকে যখন ট্রানজিট মানে বিমানটা একটু রেস্টের জন্য দিছে, তখন ওখানে ইমিগ্রেশনের লোক থাকে, ইমিগ্রেশনের লোকদেরকে টাকা দিয়ে ইরাকে বেরিয়ে যায়। এইভাবে হচ্ছে কন্ট্রাক্টটা করে। তো উনি আমাকে বলতেছিল যে আমি যে দালালদের দিয়ে আসছি, তুই যদি ওই দালালের সাথে কথা বলিস তাহলে আমি তোমাকে কথা বলাই দিতে পারবো, তুই চলে আসতে পারবি। তাই বললাম, ভাই কত টাকা লাগবে? উনি আমার বলে বেশি লাগবে না, 6 লাখ টাকা লাগবে। তো আমি তখন চিন্তা করতেছি, মানে 5-6 লাখ টাকা তো মানে মিডিল ইস্টে যাইতে লাগে, কাতার মানে ওমান, বাহারেন, ওগুলোতে যাইতে তো 5-6 লাখ টাকা লাগে। তো 5-6 লাখ টাকা দিয়ে যদি মানে ইতালিতে যাওয়া যায় তাহলে তো ব্যাপারটা খারাপ না। তো তখনই আমাকে একটা লোকের নাম্বার দেয়, ওই লোকটা বাড়ি হচ্ছে কুষ্টিয়া। তো কুষ্টিয়ার একটা লোকের নাম্বার দেয়, ওনার সাথে কথা বলি। উনি বাংলাদেশে থাকে। আমি ওনাকে সব কিছু বলি যে আমার একটা ভাই আপনাদের মাধ্যমে এভাবে ইতালিতে ঢুকেছে, এখন আমি যাইতে চাই। তো উনি আমাকে বলে যে ঠিক আছে, তাহলে আমার সাথে ঢাকাতে দেখা করো। ওনার বাড়ি কুষ্টিয়া, কিন্তু উনি থাকে ঢাকাতে। তো ঢাকাতে গেলাম, ঢাকাতে যাওয়ার পর ওনার সাথে দেখা করলাম। দেখা করার পর উনি আমাকে সব কিছু প্রসেস বলে দিল যে উনি আমাকে প্রথমে দুবাইয়ের ভিজিট ভিসা লাগাবে, মানে দুবাই থেকে মানে আমাকে বাংলাদেশ থেকে ভিজিটের দুবাই নিবে, অ্যান্ড দুবাই থেকে সরাসরি ভিজিট ভিসা লাগাবে অন্য একটা দেশের কথা বললো, অন্য একটা দেশে, কিন্তু ট্রানজিট দিবে হচ্ছে ইরাকে। ওই সময় কিন্তু ইরাকে যুদ্ধ চলতেছিল, প্রচণ্ড যুদ্ধ হচ্ছিল। তো উনি বলতেছে যে ইরাকে ট্রানজিট দিয়ে তখন ইরাকে আমাকে বের করে ওইখান থেকে উনি আমাকে ইতালিতে পাঠাবে। তো টোটাল কন্ট্রাক্ট হচ্ছে 6,70,000 টাকা। আমাকে বললো যে এখন দিতে হবে 2 লাখ টাকা, আর মানে এরকম স্টেপ বাই স্টেপ টাকাগুলো দিতে হবে। তো আমি ঘরে আসার পরে আমার আব্বাকে ব্যাপারগুলো খুলে বলি যে বাবা এই ঘটনা এখন কী করা যায়। কিন্তু আমার আব্বার একটাই কথা যে না, এটা মানে করা যাবে না, কারণ আব্বা বিদেশ করছে, আব্বা বিদেশ সম্বন্ধে জানে। আব্বা বলতেছে যে আমি বিদেশ করেছি, বিদেশ সম্বন্ধে আমি খুব ভালো জানি, এটা তোকে মানে মাইজপথে মেরে ফেলবে বা তোকে আটকায় টাকা পয়সা নিবে। আমি তখন আমার আব্বাকে বলি যে আব্বা, মাইরা কীভাবে টাকা পয়সা নিবে, আর মাঝপথে আটকায় বা কীভাবে রাখবে? আর একটা লোক তো অলরেডি গেছে আমাদের বাড়িতে, মনির ভাই তো গেছে না, মনির ভাই তো অলরেডি ভালো আছে। মনির ভাই যদি না যাইতো তাহলে মনে করতাম যে ঠিক আছে, এটা আর হয় না। তো মনির ভাই তো সুস্থ সবলভাবে গিয়ে পৌঁছাইছে। অ্যান্ড মনির ভাই যে দালালদের মাধ্যমে গেছে, আমি তো সেম দালালের মাধ্যমে যাচ্ছি। তাহলে এখানে টেনশন করে কি আছে? তুমি আমার টাকা দাও, টাকা দিলে তো আমি যাইতে পারবো। প্রথমত 2 লাখ টাকা দিলে হয়ে যাবে। কিন্তু আমার আব্বা আমার বলতেছিল যে 2 লাখ টাকা দিবি, 2 লাখ টাকায় মাইর যাবে। তো আমি ঘরে বিষয়ে টাগলামি করতেছি, গ্লাস ভাঙি, এটা ভাঙি, ওটা ভাঙি। তো পাগলামির একটা পর্যায়ে আব্বা তখন বিরক্ত হয়ে আব্বা আমাকে টাকাগুলো দেয়। টাকাগুলো দেওয়ার পরে কুষ্টিয়া লোককে আমি টাকাটা দিই। দেওয়ার পর উনি প্রায় 2 মাস পর আমার জন্য দুবাইয়ের ভিজিট ভিসা লাগাই ফেলে। তো তখন আমাকে ওরা দুবাইতে নিয়ে যায়, অ্যান্ড দুবাইতে নিয়ে যাওয়ার পরে দুবাই থেকে আমাকে প্রায় ওখানে 3 মাসের মতো মানে আমাকে ওইখানে রাখে। 3 মাস আমি খুবই কষ্টে ছিলাম, সত্যিকার অর্থে ভীষণ কষ্টে ছিলাম। অ্যান্ড আমি কিন্তু একা না, বাংলাদেশ থেকে ওদের তখন প্রায় 150 থেকে 200 জনের একটা টিম ছিল, মানে 150 থেকে 200 জনের একটা টিম। ওরা সবাই ইতালিতে যাবে, সেম প্রসেসে আমার সাথে আসছে। তো ভাইগুলোর সাথে একটা রুমের মধ্যে আসি বা ওভাবে দিনগুলো কাটতেছে। তো 3 মাস পরে উনি আমাকে বলে যে মানে গেম দিবে, মানে গেম মানে হচ্ছে এখন ওরা আমাকে আরেক দেশে পাঠাবে। তো তখন থেকে ওরা আমাকে হচ্ছে দুবাইয়ের এম্বাসিতে নিয়ে যায়, ওইখানে আরেকটা দেশের ভিসা লাগানোর পরে মানে সবাই যেতে পারে, বাট আমার একটা সমস্যা হয়ে যায়। মানে সমস্যা হয়ে যায় বলতে কি, মানে যেদিন তারা যাচ্ছিল সেদিন আমার প্রচুর পরিমাণ জ্বর উঠে, মানে এত পরিমাণ জ্বর উঠে যে আমি বিছনা থেকে উঠতে পারি না। মানে বিছনা থেকে যে উঠে আমি বিমান পর্যন্ত যাব এরকম সামর্থ্য আমার নাই, আমি অজ্ঞানের মতো ঘরে পড়ে থাকি। অ্যান্ড ওরা আমাকে অনেক চেষ্টা করেছে নিয়ে যাওয়ার জন্য, বাট ওরা আমাকে নিতে পারে নাই।
তখন আমি ওখানে পড়েছি, আমার সাথে যারা ছিল তারা সবাই চলে গেছে। এখন চলে যাওয়ার পর আমি তখন চিন্তা করতেছি যে আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেছি। এখন যে দালাল ছিল তারা বললাম যে ভাই কী করা যায়, একটা বুদ্ধি দেন। ওই দালাল আমার বলতেছে আপনি আরও 1 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দিলে অন্যদের মতো করে আপনারা পাঠাবো না, সরাসরি আপনার ইরাকে ভিসা লাগাই দিব, আপনাকে দুবাই থেকে ইরাক পাঠাবো। তখন আমি বললাম ঠিক আছে, আব্বাকে ফোন করে, আব্বা তখন আমাকে আরও 1 লাখ টাকা দেয়। 1 লাখ টাকা দিলে মানে 1 লাখ টাকাটা, এই টাকাটা কিন্তু সম্পূর্ণ উৎস একটা টাকা। এই টাকাটা বাকি 6,70,000 টাকার সাথে কিন্তু সংযোগ না, এটা কিন্তু খুবই আলাদা টাকা। 1 লাখ টাকা দিয়ে দেওয়ার পর উনি আমাকে তখন ওইখান থেকে মানে ইয়েতে পাঠায়, ইরাকে আমার ভিসা লাগাই দেয়। তো ইরাকে যাওয়ার পরে সবচেয়ে বড় প্রবলেমটা ঘটে। ইরাকে যখন যাই তখন আমি দেখতে পাই যে ওদের কথা আর কাজের সাথে কোনো রকম মিল নাই। ইরাকে যাওয়ার পরে আমাকে একটা রুমের ভিতরে আটকানো হয়, আটকে আমার বাবাকে মাকে ফোন করে, মানে ফোন করে বলতে আমাকে ওইখানে একটু টর্চার করে। প্রথমে আমাকে কয়েকটা থাপ্পড় চটকনা দেয়, দিয়ে বলতেছে তোর পরিবারের কাছ থেকে টাকা আন। মানে ওরা কিন্তু খুবই কৌশল অবলম্বন করছে। কীভাবে, আমি একটা ব্যাপারটা খুলে বলি। ওইখানে যে লোকগুলো ছিল আমার সাথে কিন্তু অনেক বাঙালি ছিল। তো এই বাঙালিগুলোর সাথে আমি 5-6 দিনের মতো ছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি যে বাঙালিগুলোর সাথে আছি ওরা সবাই দালাল। তো বাঙালিগুলো আমার বলতে আসছে যে ওরাও নাকি বাংলাদেশ থেকে একইভাবে আসছে। আমাকে বলে যে ভাই বাংলাদেশ থেকে একইভাবে আসছে। তখন আমাকে জিজ্ঞেস করতেছে আপনার পরিবারে কে আছে, আপনার বাবা কী করে, আপনার মা কী করে। মানে আমার কাছ থেকে আমার পরিবারের ডিটেলস ইনফরমেশনগুলো তারা নিয়ে গেল। টার্গেট হচ্ছে তারা ইনফরমেশনগুলো তারা হচ্ছে যে দালাল আছে, বড় দালালকে দিবে। মানে তাদের টার্গেট হচ্ছে তারা জানবে যে আমার বাপের টাকা পয়সা আছে কিনা, আমাকে মাইক দিলে বাড়ি থেকে আমাকে টাকা দিতে পারবে কিনা। তো তারা যখন আমার কাছ থেকে ওই কথাগুলো শোনে, দেন তারা ওই দালালটাকে বলার পরে দালাল আমাকে ডাকে বলতেছে তোর বাড়ি থেকে 10 লাখ টাকা নিয়ে আয়। আমাকে বলতেছে যে মানে উনি হচ্ছে ওনার বাসায় বলে, পাশে একটা বাঙালি ভাই থাকে, ওই বাঙালি ভাইটা আমাকে বুঝিয়ে বলে। আমি তখন বলি আমার পরিবারের পক্ষে 10 টাকা দেওয়া সম্ভব না। তখন আমাকে বলতেছে যে তোর বাবা এটা করে, তোর এত সয় সম্পত্তি আছে, আমাকে সব কিছু ডিটেলসে বলে। তখন আমি চিন্তা করি কী ব্যাপার, আমার পরিবারের সম্বন্ধে এইভাবে ডিটেলস তথ্যগুলো তারা কীভাবে জানে। তখন আমি বুঝতে পারি আমি যে বাঙালি ভাইগুলোর সাথে ছিলাম তারা সবাই ওই দালালের আন্ডারে কাজ করে। এরপর আমি বলি যে দেখ আমার সাথে যে টাকা কন্ট্রাক্ট হয়েছে, অ্যান্ড ওই কন্ট্রাক্টের বাইরেও কিন্তু আমি 1 লাখ টাকা বেশি দিয়ে দিয়েছি, আমার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না। শুরু হয় আমার উপরে অমানসিক অত্যাচার। আমি আসলে ভুলে বুঝাইতে পারবো না যে কী পরিমাণ অত্যাচার করেছে আমাকে। আমি হাতে পায়ে ধরে সবার কাছে রিকোয়েস্ট করব, ভাই রে প্রয়োজনে বাংলাদেশে 3 বেলায় 1 বেলা খাবার খাবেন, প্রয়োজনে না খেয়ে থাকবেন, তারপরেও কোনোদিন অবৈধভাবে বিদেশে যাওয়ার চিন্তাভাবনা কইরেন না। যে পরিমাণ কষ্ট আমাকে সেদিন দিয়েছিল, আমি আমার জন্মের পরে আমার মনে হয় না যে আমি কখনো এতটা কষ্ট পেয়েছি। আমার হাতের ভিতরে ওরা হচ্ছে সুই ঢুকিয়ে দিছিল, আঙুলের মধ্যে সুই ঢুকিয়ে দিছে, অ্যান্ড এগুলো সুই ঢুকে আমাকে আমার পরিবারের কাছে ফোন করাইছে। আমার পরিবারকে ফোন করে আমার বাবার কাছ থেকে 12 লাখ টাকা ওরা আনছে। 12 লাখ টাকা নিয়ে আসছে, 12 লাখ টাকা আমার বাবা পাঠাইছে। পাঠানোর পরে বাবা যখন 12 লাখ টাকা দেয় তখনও কিন্তু ওরা আমাকে ছাড়ে না, তখনও তারা আমার উপরে আরও অত্যাচার করতে থাকে, কারণ তারা জানে যে আমার অনেক বেশি সয় সম্পত্তি আছে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি যে বাঙালি ভাইগুলোর সাথে ছিলাম, আমি চাপা মারতে গিয়ে তাদেরকে একটু মানে আমার পরিবার সম্বন্ধে একটু বাড়ায় বলছি। আমি একটু বাড়তি তাদেরকে বলছি, এটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। এরপর আমি ওদেরকে বলি যে ভাই তোর আমার এইভাবে মারিস না, যেভাবে পারোস আমার ইতালিতে পাঠা, আর ইতালিতে না পাঠাইতে পারলে তোর আমার দেশে পাঠিয়ে দে। এরপরে যাক অনেক কান্নাকাটি করার পরে ওরা প্রায় 21 দিন পরে আমাকে ইতালির গেমের জন্য পাঠায়। তো ইতালিতে কীভাবে পাঠাবে, ওখানে মানে নৌকা আছে, মানে নৌকা বলতে আমি একটু বুঝিয়ে বলি, এটা হচ্ছে লাইক আমাদের বাংলাদেশে যারা আছে তারা চিনবেন বেলুন। আমরা যদি বেলুন ফুলেয়া পানির মধ্যে ছেড়ে দিই তাহলে কিন্তু পানির উপরে বেলুনটা ভাসতে থাকে। আমি দেখতে পাই যে এরকম একটা বেলুনের মতো ওরা ঘুরাইছে অনেক বড়, অ্যান্ড এটার মধ্যে একটা একটা মোটর লাগাই দিছে। এটা নিয়ে নাকি আমাকে মানে ওইখান থেকে ইতালিতে যেতে হবে। আমি তখন চিন্তা করতেছি এটা মাছ পথে গেলে যদি কোনোভাবে একটা মাছে যদি খোঁচা মারে তাও তো এই বেলুনটা ফুটে যাবে। আর আল্লাহ না করুক মাঝপথে হচ্ছে মানে মোটরটা নষ্ট হয়ে গেল, তখন কি হবে? কারণ এটা তো আর এখান থেকে তো আর আমরা যদি মাঝপথে কোনোভাবে মোটর নষ্ট হয় বা এটা যদি কোনোভাবে ছিঁড়ে যায়, মানে তাহলে তো আর আমাদের মরণ ছাড়া কোনো গতি নাই। তাহলে হয়তো অনেকে প্রশ্ন করতে পারবেন আমি কি জানতাম না যে আমাকে এভাবে পাঠাবে? না, আমি আসলেই জানতাম না যে আমাকে এভাবে পাঠাবে, কারণ আমার মনির ভাই সহ বাংলাদেশের দালালটা আমাকে বলেছিল ওইখান থেকে স্পিড বোটে পাঠাবে, মানে হচ্ছে বড় মাছ ধরার যে ট্রলারগুলো হয় না, ওই মাছ ধরার ট্রলারে করে আমাকে পাঠাবে। ওরা বলে নাই যে ওরা আমাকে এরকম ভাসমান প্লাস্টিকে করে পাঠাবে। যাই হোক, আমি তখন তারা আমার মারতেছে এটাতে উঠার জন্য, আমাকে বলতেছে যে উঠ। আমি বলেছি আমি উঠবো না। যখন উঠবো না বলতেছে তারা তখন আমাকে মারার জন্য এরকম রিভলভার নেয় বলতে আমাকে মারবে। তখন সবাই উঠতেছে, আমি তখন তাদের মাঝে কীভাবে একটা দৌড় দিই আমি তখন মানে ওই নদীর পাড় দিয়ে দৌড়েয়া তারা পিছন থেকে আমাকে দৌড়াতে থাকে। বাট আমি দৌড়াইতে
একটা মহল্লাতে ঢুকে পড়ি। ঢুকে পড়ার পরে তখন তারা আর আমাকে দেখে না, তারা আমরা অনেক খোঁজাখুঁজি করে পাই না। তো অনেক দূর যাওয়ার পর একটা বাঙালি ভাইরে পাই, ওরে ঝড়াই ধরে খুব কান্নাকাটি করে ওর কাছে দুঃখের কথাবার্তাগুলো খুলে বলি। তখন আমাকে বলে যে ভাই আপনি তো ভুল করছেন, আপনি কেন এই পথে আসছেন। তো লোকটা আমাকে তার বাসায় নিয়ে যায়, অ্যান্ড তার বাসায় সে তার একটা কফি শপ আছে ওখানে, মানে একটা কফি বিক্রি করে একটা দোকান আছে। তো ওনার বাসা আমাকে 5-6 দিনের মতো রাখে। আমি তখন আমার পরিবারের সাথে কথা বলে আমার পরিবারকে সব কিছু বলি। বলার পর ওই লোকটা আমার বলতেছে এখন কী করবেন, আপনি কি বাংলাদেশে চলে যাবেন? যদি বাংলাদেশে চলে যান, এখানে বাংলাদেশ এম্বাসি আছে, আমি আপনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দিই। আমি তখন চিন্তা করতেছি ভাই যদি পারেন আমার একটা কাজ দেন, কারণ হচ্ছে আমি আমার বাবার কাছ থেকে যে পরিমাণ টাকা আনছি আর এখন পরিবারের ছোট ভাই বোনগুলো আছে, আমি এখন গিয়ে কী বা করতে পারবো। আমি তখন ওই ভাইটার হাতে পায়ে ধরে বলি যে আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি আমার বাড়িতে ফিরে যাব না। তখন উনি আমাকে বলে যে আপনার তো কোনো কাগজপত্র নেই, আপনি সম্পূর্ণ অবৈধ লোক, আপনাকে এখানে কাজ কে দিবে? তো আপনি একটা কাজ করতে পারেন, আমার যে কফি শপ আছে আপনি আমার কফি শপে চাকরি করতে পারেন, আমি আপনাকে কিছু কিছু টাকা দিব। ওই লোকটা অত্যন্ত ভালো ছিল, ওনার বাড়ি ছিল নোয়াখালী। আসলে আমি আমার জীবনে মানে প্রথম থেকে নোয়াখালীর মানুষদেরকে ঘৃণা করতাম। মানে আমার কাছে মনে হতো যে নোয়াখালীর মানুষগুলো অনেক ডিয়ারিং হয়, অনেক ডেঞ্জারাস হয়, অনেকে নোয়াখালীর মানুষদেরকে জাপানি বলতো। আমি চিন্তা করতাম খুবই খারাপ হয়, কিন্তু আমি এই ভাইটার সাথে মিশার পরে বুঝলাম যে না, নোয়াখালীর মানুষ মানে নোয়াখালীর মাঝেও ফেরেশতারা বসবাস করে। উনি আমাকে ওনার ঘরে থাকতে দিছে, খাইতে দিছে, অ্যান্ড সব রকম উনি আমাকে মাস শেষে 25,000 টাকা বেতনও দিত, অ্যান্ড ওই বেতনের টাকা বাড়িতে পাঠাইতাম, ওইটা দিয়ে আমি চলতেছি। আমি আর তখন বাংলাদেশে যাই না, বাংলাদেশের সাথে আমার কোনো সংযোগ নাই। মানে সংযোগ নাই বলতে আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলি, বাংলাদেশে যাওয়ার কোনো প্লেন আমার আর নাই। এভাবে আমার দিনগুলো কাটতে থাকে। বাট আমি সবসময় ভীষণ মন খারাপ করে থাকি, যেহেতু আমার জীবনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমার কোনো কিছুই ভালো লাগে না, আমার সারাক্ষণ মন খারাপ থাকে, আমি প্রচুর কান্নাকাটি করি। বাট ওই বাঙালি ভাইটা আমাকে সবসময় বুঝায়, নোয়াখালীর ভাইটা আমার বুঝায় যে ভাই এগুলো কইরো না, তুমি একটু ভালো হও, আমাকে বুঝায়। তো এইভাবে আমার দিনগুলো কাটতেছে। একদিন আমি কী করি, ফেসবুকে একটা ছবি পোস্ট করি। ছবি পোস্টটা ছিল এরকম, মানে খুবই লাইক হচ্ছে একদম কান্না করার মতো একটা অবস্থা, চোখের পানিগুলো টলমল করতেছে, এরকম একটা আমি ছবি পোস্ট করি। তো ছবি পোস্ট আসলে সচরাচর আমার ফেসবুকে কিন্তু অত ছবি পোস্ট করা হয় না। তো ছবিটা যখন পোস্ট করি তখন আমি দেখি যে আমাকে প্রচুর পরিমাণ ওখানে কমেন্টস করে, অ্যান্ড কমেন্টসের ভিতরে একটা কমেন্টস আমি দেখতে পাই, একটা মেয়ের আইডি ছিল, আমাকে বলতেছে প্লিজ কল মি, মানে ওনার আইডিতে মানে কমেন্টসটা এভাবে করে প্লিজ কল মি। তো এটা যখন কল মি লেখে আমি তখন চিন্তা করতেছি যে মানে হঠাৎ করে একটা মেয়ের আইডি থেকে এইভাবে কল মি লেখাটা মানে আমার কাছে একটু মানে তাজ্জব মনে হলো। তাজ্জব মনে হওয়ার পরে আমি তখন মেয়েটাকে কল দিলাম, মানে মেসেঞ্জারে গিয়ে আমি তাকে কল দিলাম। কল দেওয়ার পরে মেয়েটা কলটা রিসিভ করলো। আমি তখন তারে বললাম যে আপনি তো আমাকে কল দিতে বলছিলেন, আপনি আমার ছবির নিচে কলমি লিখছিলেন। তখন বলতেছে আপনার নাম কি, আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে আমার নাম হচ্ছে রনি। পরে বলে আপনার নাম আসলেই রনি? আমি বললাম হ্যাঁ রনি। তো বলতেছে রনি ভাইয়া একটা কথা বলে কিছু মনে করবেন না। আমি বললাম হ্যাঁ বলেন। তো বলতেছে আপনি যে ফেসবুকে একটা ছবি দিয়েছিলেন, ছবিটার মধ্যে একটা কান্না কান্না ভাব ছিল, কেন বলেন তো? আমি বললাম যে আমার মনটা ভালো ছিল না এই জন্য। তো আমি মেয়েটাকে বললাম যে বাংলাদেশে তো এরকম অসংখ্য ছবির নিচে মানে অসংখ্য ছেলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এরকম কান্না করে ছবি পোস্ট করে, তো আপনি মানে আমার ছবির নিচে কলমিটা কেন লিখলেন? তো আমাকে বলতেছে যে আমার আপনাকে একটা কথা বলার ছিল, কিন্তু বুঝতে পারতেছি না যে কথাটা কীভাবে বলবো। আমি বলতেছি আপনি সংকোচ না করে আমাকে খোলাখুলিভাবে বলে ফেলেন, লুকানোর কী আছে? তখন মেয়েটা আমাকে বলতেছে যে আপনার চেহারার সাথে একটা জানোয়ারের চেহারার মিল আছে। আমি তখন একটু রাগান্বিত হয়ে বলি যে আমার চেহারার সাথে একটা জানোয়ারের চেহারার মিল আছে, এটা আপনি আমাকে কেমন কথা বলতেছেন? তখন মেয়েটা আমাকে বলতেছে যে না, আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে বুঝবেন। আমি বললাম ঠিক আছে বলেন। তো আমাকে বলতেছে যে আমি একটা ছেলের সাথে রিলেশন করেছিলাম, অ্যান্ড ছেলেটার সাথে আমার খুবই গভীর সম্পর্ক ছিল। আমাদের 6 বৎসরের রিলেশনটা ভেঙে ওই ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছে, অ্যান্ড ওই জানোয়ারের চেহারাটার সাথে আপনার চেহারার অনেক মিল আছে। আমি প্রথমে মনে করছিলাম যে এটা ও হবে, এটা দেখার পর আমি মনে করছিলাম যেটা ও হবে, এটা মনে করে আমি আপনাকে কমেন্টস লিখেছিলাম কল মি। কিন্তু যখন আপনার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে না, এটা আমার এক্স বয়ফ্রেন্ড না, এটা আপনি। তখন আমাকে মেয়েটা তার দুঃখের কথাগুলো শোনাচ্ছিল যে ছেলেটার সাথে মেয়েটার রিলেশন ছিল, অ্যান্ড মেয়েটা তার পরিবার থেকে অনেক টাকা পয়সা ছেলেটাকে দিছে, ছেলেটাকে একটা বাইক পর্যন্ত কিনে দিছে। মেয়ের পরিবার অনেক ভালো, অ্যান্ড মেয়ের পরিবারের মানে ওর মেয়ের বাবা, তারপরে মেয়ের 2টা ভাই হচ্ছে ওরা কুয়েতে থাকে, অ্যান্ড মেয়ের অনেক বেশি টাকা পয়সা আছে। আমাকে বলতেছিল যে আমার জীবনে মনে হয় না যে আমি ওর জন্য যা কিছু করেছি কোনো মেয়ে কোনো ছেলের জন্য করবে। ও পড়াশোনা করতে পারতো না, আমি তাকে পড়াশোনার টাকা পর্যন্ত দিতাম। আমি আমার পরিবারের কাছ থেকে চুরি করে টাকা নিতাম। আমি আমার মায়ের গয়না বিক্রি করে পর্যন্ত তাকে টাকা দিছি যাতে সে পড়াশোনা করতে পারে। সে পড়াশোনাও করেছে, সে ভালো হয়েছে, অ্যান্ড শেষ পর্যন্ত অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছে। আমি তখন বলতেছিলাম যে তাহলে তো আপনার আমাকে গালি দেওয়ার কথা, যেহেতু আমার চেহারার সাথে ওনার চেহারার মিল আছে। তো বলে যে না ভাইয়া গালি দিব না, কিন্তু আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে। আমি বললাম কেন ভালো লাগতেছে
মেয়েটা আমাকে বলতেছে ও হয়তো অন্য একটা মেয়েকে বিয়ে করে আমার জীবন থেকে সরে গেছে, কিন্তু বিশ্বাস করেন আমি আমার জীবন থেকে তাকে এখনও সরাতে পারি নাই। আমি তখন মেয়েটাকে বলতেছিলাম যে আপনার বাড়ি কোথায়, তো মেয়েটা আমাকে বললো যে তার বাড়ি হচ্ছে বরিশালে। আমি বললাম যে বরিশাল এত দূরে? বলে হ্যাঁ আমার বাড়ি বরিশালে। তো আমি বললাম যে আপনি যে ছেলের সাথে রিলেশন করেছিলেন তার বাড়ি কোথায় ছিল? মেয়েটা বললো তার বাড়িও ছিল বরিশালে। তো এভাবে কথা বলতে বলতে তখন মেয়েটার সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। মানে মেয়েটা তার দুঃখের কথাবার্তাগুলো আমাকে বলে অ্যান্ড আমার জীবনে ঘটে যাওয়া দুঃখের কথাবার্তাগুলো আমি মেয়েটাকে বলি। মেয়েটা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে, মানে প্রচুর পরিমাণ সাপোর্ট করে আমাকে অনেক বেশি, মানে আমি ধরেন আমার মন খারাপ হয়েছে, আমি কোনো ব্যাপারে আপসেট, আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে। আমাকে সবসময় বলে তুমি মন খারাপ করতে, তখন কিন্তু আমাদের মাঝে তুমি সম্বন্ধটা চলে আসে। আমাকে সবসময় বলে তুমি মন খারাপ করতেছো কেন, আমার মতো একটা ভালো ফ্রেন্ড পাইছো তারপরে কি তোমার মনটা ভালো হয় না? সত্যিকার অর্থে কিন্তু মেয়েটাকে পাওয়ার পরে আমার জীবনের জন্য অর্ধেক কষ্ট আমার জীবন থেকে চলে গেছে, আমার জীবনে যেন সুখ আসছে। আমার যতই কষ্ট হোক, আমি যখন মেয়েটার সাথে কথা বলি তখন আমার মনটা নিমিষে ভালো হয়ে যায়। হয়তো তার নামটা এখনও বলা হয়নি, তার নাম ছিল ইরা ছিল তার নাম। তো প্রচুর পরিমাণ মানে আমার সাথে খুবই ফ্রেন্ডলি সম্পর্ক অ্যান্ড অনেক ভালো লাগে। মেয়েটা যখন বাইরে যায় আমাকে ভিডিও কল দিতে তার পরিবারের আশেপাশে তার মানে সব কিছু দেখায়। তাদের অনেক বিশাল একটা বাড়ি আছে বরিশালে, তাদের দোতলা একটা বাড়ি আছে এবং আমার কাছে মনে হলো যেন এটা খুবই কোটিপতি, মানে ওরা অনেক অনেক বেশি টাকা পয়সার মালিক। তো আমাকে বলে যে আমি বরিশালের মানুষ, কিন্তু কুমিল্লার মানুষটা যে এত ভালো হয় আমি এটা কখনো জানতাম না। আমি আমাদের বরিশালের মানুষের কাছে সবসময় শুনি যে কুমিল্লার মানুষগুলো নাকি অনেক বেশি ডেয়ারিং হয়, অনেক খারাপ হয়, কিন্তু তোমার সাথে কথা বললে মনেই হয় না যে তুমি কুমিল্লার মানুষ। আমার তখন বলে মেয়েটা আমাকে বলে, আমি তখন তাকে জিজ্ঞেস করি যে তোমার কেন এটা মনে হয়? তো বলে কুমিল্লা নোয়াখালী মানুষগুলো একটু ডেঞ্জারাস হয়। আমি তখন তারে বলি যে তুমি একটা কথা শুনলে খুব অবাক হয়ে যাবা, আমি ইরাকে যে লোকের বাসায় থাকি সেই কিন্তু নোয়াখালীর মানুষ। তখন আমি আমার ওই ভাইটার সাথে ওকে কথা বলাই দিই অ্যান্ড তখন মানে নোয়াখালী আর কুমিল্লার প্রতি যে একটা ভ্রান্ত ধারণা তার ছিল, এটা ওই মুহূর্তে তার ভিতর থেকে কেটে যায়। এরপর থেকে তার সাথে কথা বলতে বলতে আমি যেহেতু তার এক্স বয়ফ্রেন্ডের মতো চেহারা মানুষ ছিলাম, আমি জানি না যে আমি তাকে ভালোবাসি বলে ফেলেছি নাকি সে আমাকে ভালোবাসি বলে ফেলেছে। এভাবে কথা বলতে বলতে দুজনের মাঝে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। প্রতিটা মুহূর্তে আমি মেয়েটার সাথে কথা বলি, মেয়েটা আমার সাথে কথা বলে, ও যেখানেই যায় আমার সাথে কথা বলে, আমি যেখানে যাই ওর সাথে কথা বলি। এরপর থেকে আমি ওর জন্য একটা সময় গিফট পাঠাতে শুরু করি। আমার তখন কিন্তু অনেক ভালো হয়, আমি তখন বেতনও ভালো পাই। আমার যে নোয়াখালীর ভাইটা আছে উনি আমাকে দোকানের সম্পূর্ণ দায়িত্বটা বুঝিয়ে দেয়। এরপর থেকে আমার স্যালারিও অনেক ভালো, মানে সব কিছু ভীষণ ভালো। আমার দিনগুলো একদিন দুদিন করে সামনের দিকে যাচ্ছিল, যেতে যেতে প্রায় 1.5 বছরের মতো কেটে যায় অ্যান্ড 1.5 বছরে ইরার সাথে আমার সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যে আমি একটা সেকেন্ড ইরার সাথে কথা না বললে থাকতে পারি না। ইরা আমার মনের মণিকোঠায় বসে গেছে। আমার যেন সারা পৃথিবী একদিকে, ইরা একদিকে। ইরাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আমি খেতে যাই, ঘুমাইতে যাই, কাজ করতে যাই, সব কিছুর মাঝে আমি যেন ইরাকে খুঁজে পাই। আর ইরাও আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, মানে আমাকে সে যে আমি যে তার প্রেমিকা, মানে আমি যে তার প্রেমিক, এটা সে আমাকে কখনো বুঝতে দেয় না। মানে তার সাথে কথা বললে মনে হয় যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, মানে একেবারে স্বামী স্ত্রীর মতো তার সাথে কথা বললি। তুমি দুপুরে খেয়েছো কিনা, ঘুমাইছো কিনা, বা ও বাইরে গেলে আমাকে বলে যায়। আমি যদি অনুমতি দিই তাহলে সে বাইরে যায়, আর আমি যদি বলি যে না বাইরে যাওয়া যাবে না তখন সে বাইরে যায় না। মানে একদম টোটালি কথা হচ্ছে একটা স্বামীর কাছে একটা বউ যেভাবে বন্দি থাকে, ইরা তেমনি আমার কাছে বন্দি থাকে। আমি যেটা বলি আমার প্রত্যেকটা কথা ইরা অক্ষর অক্ষরে পালন করে। এইভাবে আমাদের সম্পর্কগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। আমার কাগজপত্র নাই, কিন্তু ইরাকের মাটিতে আমি একেবারে শাইনসার মতো আছি। আমার আর ইতালিতে যাওয়ার কোনো স্বপ্ন নাই, আমার আর ইচ্ছা নাই যে আমি ইতালিতে যাব। যে পরিমাণ টাকা পয়সা পাইতেছি ওটা দিয়ে খুব ভালোই চলতেছে। এরপর এভাবে যেতে যেতে একটা পর্যায়ে ইরা আমাকে খুব দুঃখ করে একদিন একটা কথা বলতেছিল, তোমাকে একটা কথা বলি রনি। আচ্ছা আমি এখানে আরেকটা ব্যাপার বলে চাই, ইরা কিন্তু কোনো দিন আমার কাছ থেকে 1 টাকাও নেয় নাই। হয় না যে মেয়েদের প্রবাসীদের সাথে প্রেম করলে মেয়েরা টাকা নেয়, ইরা কিন্তু কোনো দিন আমার কাছ থেকে ভুলো 1 পয়সাও নেয় নাই। সবসময় আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। কোনো দিন বলতো না যে তুমি আমাকে একটু টাকা দাও, আমার পারিবারিক প্রবলেম, এই প্রবলেম, কখনো বলতো না। উল্টো আমাকে বলতো যে তোমার যদি টাকা পয়সা লাগে আমি তোমাকে টাকা পয়সা দিব। এত ভালো ছিল। তো একটা পর্যায়ে আমাকে বলতেছে যে আমার পরিবার থেকে বিয়ের জন্য প্রেশার দিতেছে অ্যান্ড অলরেডি একটা বিয়ে আমার পরিবার ঠিক করে ফেলছে। আমি তখন বলতেছি কি বলো, কারণ আমি তো তোমাকে ভালোবাসি অ্যান্ড এটা যদি হঠাৎ করে কী হয়ে যায়। আমাকে বলে টেনশন করো না, সামনে শুক্রবারে আমাকে দেখতে আসবে অ্যান্ড আমাকে যদি দেখতে আসে তাহলে যেভাবেই হোক আমি এটা ম্যানেজ করে নিয়ে যাব। আমি তারে বলি যে ইরা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার সারা পৃথিবী একদিকে, তুমি একদিকে। ইরা তুমি যদি চলে যাও বিশ্বাস করো আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি পৃথিবীতে বাঁচতে পারবো না। আমি প্রচুর পরিমাণ কান্নাকাটি করি তার সাথে, আমি ভিডিও কলে
ভিডিও কলে প্রচুর কান্না করেছি, ইরা প্লিজ যেভাবে হোক তুমি এটাকে সমাধান করো। ও আমাকে বলে যে তুমি টেনশন করো না, এটা কোনো ব্যাপার না, আমি শুক্রবারে আমি এটাকে ম্যানেজ করবো। অ্যান্ড যেতে যেতে যখন শুক্রবার আসে আমি সেদিন আর দোকানে যাই না, আমি সারাদিন বাসায় থাকি আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করে থাকতে শুক্রবার সকালবেলা আমি ফজরের নামাজ পড়েছিলাম এবং জুমার নামাজ পড়েও আল্লাহর কাছে খুবই কান্নাকাটি করেছি। আল্লাহ আমি আল্লাহকে একটা কথা বলেছি, আল্লাহ আমি ইরাকে অনেক বেশি ভালোবাসি, আমার সারা পৃথিবী একদিকে ইরা একদিকে, আল্লাহ যত যাই হোক আমার বুক থেকে কখনো তুমি ইরাকে কেড়ে নিও না। আমি তো আমার পরিবার সব কিছুই হারিয়ে ফেললাম, ইরাকে যদি হারাই তাহলে সত্যি আমি বাঁচবো না। জুমার নামাজে আল্লাহর কাছে হাত তুলে আমি এই প্রার্থনাগুলো আল্লাহকে করতে থাকি। যাই হোক একটা পর্যায়ে কেটে যায়, বাট ইরার মোবাইলটা তখন বন্ধ থাকে, কিন্তু আমাকে আগেই বলছিল যে মোবাইল বন্ধ করে রাখবে। রাত বাংলাদেশ সময় প্রায় 9টার মতো বেজে যায়, তার মোবাইলটা আর খোলে না। আমি তখন এত পরিমাণ ভেঙে পড়ি, কী ব্যাপার মোবাইল কেন খুলতেছে না। আমি তার নাম্বারে যতই কল দিই নাম্বারটা বন্ধ। টেনশনে আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি চিন্তা করতেছি আল্লাহ প্লিজ তুমি আমাকে একটা হেল্প করো, প্লিজ আল্লাহ একটা হেল্প করো। তো এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি দেখতে পাই যে রাতের প্রায় 11:30টার দিকে ওর মোবাইলটা যখন খোলা আমি তখন আল্লাহ করে কল দিচ্ছিলাম, ও কলটা রিসিভ করার পর আমি জিজ্ঞেস করতেছি যে ইরা তোমার মানে কী হয়েছিল, তোমার আজকে সারাদিন মোবাইলটা বন্ধ ছিল। আমাকে বলে আমি তো আগেই তোমাকে বলছিলাম যে মোবাইল বন্ধ করে রাখবো। আমি বলি হ্যাঁ মোবাইল বন্ধ করে রাখছো, তো এখন কী হয়েছে আমাকে এটা বলো, তোমাকে যে দেখতে আসছিল কী হয়েছে। তখন ও আর কোনো কথা বলে না, চুপ করে থাকে। আমি বলি যে ইরা চুপ করে আছো কেন, আমাকে বলো কী হয়েছে। আমাকে আর কোনো কথা বলে না, জাস্ট চুপচাপ করে ঘুমরে কান্না করতেছে। আমার বুকটা তখন অনেক বেশি বার হয়েছে, আমার চোখের পানিগুলো তখন টলমল করতে থাকে। আমি বলি ইরা প্লিজ তুমি যদি উল্টা পাল্টা কিছু করে ফেলো না, আমি আমার আল্লাহকে সাক্ষী করে বলতেছে আমি এই ইরাকের মাটিতে ফাঁসি দিয়ে মরে যাব। তুমি প্লিজ এমন কিছু করো না যেটা আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি, আমাকে সব কিছু খুলে বলো যে এরা কী হয়েছে। তখন সে কান্না করতে করতে আদো গলায় আমাকে বলে যে আমাকে যে ছেলেটা দেখতে আসছিল আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি না যে এই ছেলেটা আমার সাথে এই কাজটা করবে। আমি বলি কী করছে আমাকে খুলে বলো। আমাকে বলতেছে যে রনি, আমি যখন আমার বাবা মায়ের সামনে বসেছিলাম ছেলেটা আমাকে দেখার পর ছেলেটা আমাকে ডাক দেয়, মানে আমার কাছে আসার পরে ছেলেটা আমার হাতটা ধরে আমার হাতের ভিতরে আংটি পরাইয়া দেয়। কথাটা শোনার পর চোখের পানিগুলো টলমল করে পড়তেছিল। আমি যেন বোবা হয়ে গেছি, আমি আর কথা বলতে পারি না। ও আমাকে হেলো বলতেছে, আমি আর কোনো রেসপন্স করি না। অনেকক্ষণ পর আমি তারা বলতেছি ইরা তুমি তো আমার বাবা মায়েরকে চিনো বা আমি আমার বাবা মায়ের ঠিকানা তাকে দিয়েছি, আমার বাড়ির ঠিকানা দিয়েছি। আমি বলি আমি যদি মরে যাই তাহলে আমার বাবা মায়ের কাছে গিয়ে বলে দিও যে আপনাদের রনি ইরাকে মারা গেছে, আমার বাবা মাকে বলে দিও আমি মরে যাব। এটা বলে আমি তখন বিচের পাড়ে চলে যাই। বিচের পাড়ে যাওয়ার পরে আমি তখন বিচে গিয়ে প্রচণ্ড রকম কান্নাকাটি করি। এভাবে দিনগুলো সামনের দিকে যাচ্ছিল। এটা একটা পর্যায়ে আমি শুনতে পাই যে যেদিন এঙ্গেজমেন্ট হয়েছে মানে আংটি পরাইছে তার 1 সপ্তাহ পরে ইরার সাথে ওই ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। ওই ছেলে একটা হাই স্কুলের মাস্টার। তখন আমি আর কোনো কিছু করতে পারি না। ওর বিয়ের দিনটা যতই ঘনিয়ে আসতেছে আমার বুকের কষ্টটা ততই বাড়তেছে। অ্যান্ড বুধবার রাতের বেলায় আমার তখন এত বেশি কষ্ট হচ্ছে, আমি চিন্তা করি যে যত যাই হোক আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। বুকের কষ্ট আমি নিতে পারতেছিলাম না। আমার কাছে মনে হয় যে এই বুকের কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আমার নিঃশ্বাসটা থেমে যাওয়া। নিঃশ্বাসটা যদি থেমে যায় তাহলে আর আমার বুকের এই কষ্টটা আমাকে আর খুব বেশি কষ্ট দিতে পারবে না। একটা পর্যায়ে আমি এরাকে ভিডিও কল দিয়ে বলি ইরা অনেক ভালোবাসছিলাম তোমাকে, অনেক ভালোবাসছিলাম। সারা পৃথিবী একদিকে ছিল, এরা তুমি একদিকে ছিল। আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারি নাই যে তুমি আমার সাথে এটা করবা। অ্যান্ড আমি জানি যে একটা মেয়ে যদি না চায় তাকে কখনো জোর করে বিয়ে দিতে পারে না। অ্যান্ড ওই ছেলেটাকে বিয়ে করার পিছনে তোমার হাত আছে। ইরা আমি তোমাকে ভালোবেসে চান, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আজকে তোমাকে আমি শেষবার মতো একটা রিকোয়েস্ট করি, তুমি কি আমার রিকোয়েস্টটা রাখবা? ও আমাকে বলে হ্যাঁ বলো না। আমি বলি যে আমি তোমার সাথে ভিডিও কলে 10টা মিনিট কথা বলতে চাই। ও আমাকে বলে হ্যাঁ দাও না। তোমাকে ভিডিও কল দেয়। আমি ওকে ভিডিও কল দেওয়ার পরে আমার বাসায় একটা ফ্যান ছিল, আমি ফ্যানের ভিতরে আমার গামছাটাকে পেঁচাই আমি তারা বলতেছি যে ইরা আমি চলে যাচ্ছি। অ্যান্ড আমার একটা স্বপ্ন যে আমার বিদের বেলায় আমি তোমার চেহারাটা দেখতে যাব। তখন সে হাউ মাউ করে কান্নাকাটি করে ফেলে। ও বলেছে না প্লিজ তুমি এমন কিছু করো না। ও আমাকে বলেছে প্লিজ তুমি এমন কিছু করো না। আমি বললাম যে না, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমি এই দুনিয়াতে বাঁচতে পারবো না, কারণ এত কষ্ট নিয়ে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। তখন সে আমাকে বলতেছে যে প্লিজ রনি তুমি থামো, তুমি যেটা করতে বলবা আমি সেটাই করব। আমি বললাম যেটা করতে বলবা সেটাই করবা? ও বলে হ্যাঁ তুমি ঠিক যেটা করতে বলো আমি সেটাই করব। আমি তখন তাকে বলি বাসা থেকে পালিয়ে যাও। ও আমাকে বলে বাসা থেকে পালিয়ে যাবো? আমি বললাম হ্যাঁ তুমি বাসা থেকে এই মুহূর্তে পালিয়ে যাবা। ও আমাকে বলে আমার বিয়ে ঠিক একদিন পরে বিয়ে, আমার আব্বা কার্ড ছাপাইছে, সবার বাসায় কার্ড পাঠাইছে। আমি তখন বলতেছি এরা ওকে ফাইন, আই হ্যাভ টু গো, আমি চলে যাচ্ছি। তখন আবারও বলে যে না তুমি মরে যাও না, কারণ আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার জন্য একটা ছেলে মরে যাবে এটা আমি সহ্য করতে পারবো না। তখন আমি তাকে কেঁদে বলি ইরা আমার একটা কথা শোনো, আমি যদি মরে যাই
তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে হয়তো তোমার বাবা মা 2 দিন 3 দিনের জন্য কষ্ট পাবে, অ্যান্ড একটা সময় তারা কিন্তু ঠিকই সম্পর্কটাকে মেনে নেবে। কিন্তু তুমি যদি অন্য কাউকে বিয়ে করে ফেলো আর আমি যদি মরে যাই তাহলে আমার বাবা মার কখনো আমাকে ফিরে পাবে না। আমি যদি মরে যাই আমার বাবা মার কখনো আমাকে ফিরে পাবে না। তখন সে আমাকে বলে যে ঠিক আছে তাহলে আমি একটু ভেবে দেখি। আমি বলি নো অপশন নো টাইম, তোমাকে এক্ষুনি জবাব দিতে হবে, তুমি কালকে সকালে বাসা থেকে পালায় আসবা। আমাকে বলে আমি আমার জীবনে কখনো কুমিল্লায় যাই না, আমি কিভাবে যাব, আমি তো চিনি না। আমি তারা বলি কুমিল্লায় চিনার কি আছে, তুমি বরিশাল থেকে ঢাকাতে আসবা অ্যান্ড ঢাকার বাসে করে তুমি কুমিল্লায় চলে আসবা, অ্যান্ড তোমার সাথে তোমার ফোনে কথাবার্তা হবেই, তাই না, টেনশন করতে কিছু নাই। অ্যান্ড এর পরের দিন যথারীতি সকালবেলা ও বাসা থেকে বেরিয়ে যায়। বাসা থেকে বেরিয়ে আমাকে ফোন করেছে, আমি বাসা থেকে বেরোইছি। আমার তখন তো ভালো লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যেন আমার দুনিয়াতে বসে স্বর্গের সুখটা পেয়ে গেছে। আমি তখন মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ আমার জীবনে যে এমন সুখ আসবে আমি এটা কখনো স্বপ্নও চিন্তা করতে পারি নাই। আমি তখন তারে বলতেছি যে তুমি বাসা থেকে বেরিয়ে ইঞ্জিনিয়ার বাস স্টেশনে আসো। তো বাস স্ট্যান্ডে আসার পরে বাসে করে সর্বপ্রথম ও কী করে ঢাকাতে আসে, অ্যান্ড রাস্তার মধ্যে কিন্তু প্রচুর কান্নাকাটি করতেছে যে ওর বাবা মায়ের জন্য মন খারাপ কান্নাকাটি করতেছে। আমি বলি কান্নাকাটি করো না, আমি তো আছি। তো আমার সাথে তার কন্টিনিউ কথা হচ্ছে, ব্লুটুথ কানে দিয়ে আমি দোকানে কাজ করতেছি আর তার সাথে কথা বলতেছি। কথা বলতে বলতে একটা পর্যায়ে ও ঢাকাতে আসে, ঢাকাতে এসে বাস থেকে নামার পর আমি বলি সেম কাউন্টারে তুমি আবারও টিকিট কাটো কুমিল্লা যাওয়ার জন্য। তো এখান থেকে তখন কুমিল্লার যাওয়ার জন্য টিকিট কাটে, অ্যান্ড টিকিট কাটার পরে ও তখন সবচেয়ে মজার ব্যাপার মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে ও যে আমার বাড়িতে আসতেছে এটা কিন্তু আমি আমার পরিবারকে কাউকেই বলি নাই, মানে বাবা মা ভাই বোন কাউকেই কথা বলি নাই। কিন্তু ও যখন কুমিল্লা থেকে বাসে উঠছে তখন আমার হঠাৎ করে মনে হয়েছে হায় আল্লাহ ও যে আমাদের বাড়িতে আসতেছে এটা তো আমাদের বাড়ি কেউ জানে না, আমি তো আমার আব্বা আম্মাকে কিছুই বলি না, তাহলে এখন কী হবে। আমি তখন প্রচুর পরিমাণ টেনশনে পড়ে যাই। আমি তখন সে তখন বাসে আসে, আমি তাকে কিন্তু বুঝতে দিই না, তাই কোনো কিছু বুঝতে দিই না। আমি তখন আমার আব্বাকে কল দিই, আব্বা তখন কলটা রিসিভ না করে আমার ছোটো বোন কলটা রিসিভ করে। তখন আমি আমার ছোটো বোনকে বলি যে তুই ফোনটা মাকে দে। তখন মাকে কল দেয়, মোবাইলটা মাকে দেয়। তখন আমি মাকে আমার ব্যাপারগুলো খুলে বলি, আমি সব কিছু বলি, কোনো কিছু সংকোচ করি না। আমি মাকে বলে ফেলি যে মা এই ঘটনা, এখন তুমি তো আমার মা, তুমি তো আর পর না, তুমি তো দূরের কেউ না, এখন তুমি আমাকে বলো আমি কী করতে পারি, আমি তো এরকম বিপদে পড়ে গেছে। আমার মা আমাকে বলতেছে এটা তুই কী করলি, একটাবার চিন্তা করবি না, একটা মেয়েরে বরিশাল থেকে কুমিল্লায় নিয়ে আসতেছস, তুই কি একটাবার কোনো কিছু চিন্তা করবি না। আমি বলি মা চিন্তা করার কোনো অপশান আমার ছিল না, আমি তাকে ভালোবাসি, কারণ আমাদের সম্পর্কটা 2 বৎসরেরও আজকে বেশি সময় ধরে। আমি তো পারতেছি না, আমি কী করবো তুমি আমার বলো। অ্যান্ড আমার যদি কাগজপত্র ঠিক থাকতো তখন আমি কিন্তু বাংলাদেশে চলে আসতাম। আমার তো কাগজপত্র আমাকে থানাতে ধরা দিয়ে তারপর আসতে হবে, অ্যান্ড থানাতে ধরা দিয়ে যদি আমি আসি সে পর্যন্ত তার বিয়ে হয়ে যাবে, তার বিয়ে হয়ে গেলে আমি বাঁচবো না মা, এই জন্য আমি তাকে জোর করে তার পরিবার থেকে নিয়ে চলে আসছি। আমার মা তখন আমাকে বলতেছে তুই যত যাই বলিস না কেন কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করিস নাই, মেয়েটার বিয়ে ঠিক, তারপর বাবা মা তাকে বিয়ে দিবে, তাহলে তার বাবা মায়ের কথা কিন্তু একটাবার চিন্তা করলি না। আমি বললাম যে মা তার বাবা মার কী করবে, ও তো যদি চলে আসছে আজও কালো মেনে তো নিবে না, আমাদের পরিবারটা তো আর অসুখী কোনো পরিবার না, একটা সময় মেনে নেবে। তখন আমার মা আমাকে বলতেছে আমাকে না হয় বুঝাইলে কিন্তু তোর বাবাকে কি বলবে। আমি বলি মা বাবাকে তুমি ম্যানেজ করবা, এই দায়িত্বটা তোমার, তুমি যেভাবে হোক বাবাকে ম্যানেজ করো। তখন আমার মা বলতেছে আমার পক্ষে এটা কোনোদিনও সম্ভব না, আমি কোনোদিনও তোর বাবার কাছে কোনো কথা বলতে পারবো না, তোর বাবা যে কেমন এটা তো তুই আমার থেকেও অনেক ভালো জানিস। আমি তখন আমার মাকে বলি যে মা তোমরা কি চাও যে ইরাকের মাটি থেকে আমার লাশটা যাক, তুমি যদি বলো যে ইরাকের মাটি থেকে আমার লাশটা বাংলাদেশে যাবে তাহলে তুমি বাবাকে ম্যানেজ করার কোনো দরকার নাই। আমি তোমার দুধ খেয়েছি, তোমার দুধের কসম করে বলতেছি আমার ভালোবাসার মানুষও বাড়িতে যাবে, অ্যান্ড তোমাদের কাছেও একটা মোবাইল ফোনে কল আসবে যে আমি ইরাকে মারা গেছি। এটা বলার পর আমার মা তখন হাউ মাউ করে কেঁদে ওঠে। আমি বলে আমার মা বলে না 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 আমি এটা কোনোদিনও মেনে নিতে পারবো না যে তুই আমাদেরকে ছেড়ে চলে যাবে। আচ্ছা যত যাই হোক মেয়েটাকে বাড়িতে পাঠা, আমি তারপরে ম্যানেজ করতেছি। তখন ও কী করে আমাদের বাড়িতে আসে, আমাদের বাজারে নামার পর আমার মা আর আমার ছোটো বোন গিয়ে তাকে রিসিভ করে বাড়িতে আনার পর আমার মা বলতেছে মেয়েটা কিন্তু অনেক সুন্দর, মা আমাকে বলেছে মেয়েটা অনেক সুন্দর। আমি বললাম হ্যাঁ। তো আমার বাবা কিন্তু তখন বাসায় ছিল না, বাবা যখন বাসায় আসে তখন বাবা এটা দেখতে পাওয়ার পরে বাবা তখন আমাকে মিস কল দেয় বাবার মোবাইল থেকে, তো আমি বাবাকে কল করার পরে পাক্কা 5 মিনিট খালি গালাগালির উপরে ছিল, 5 মিনিট শুধু গালাগালি করছে, খালি একটা কথাই বলতেছে যে তোর কাগজপত্র নাই, তোর কোনো কিছু নাই, তুই কোন সাহসে একটা মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে নিয়ে আসছিস, তুই কি একটাবার এই জিনিসটা চিন্তা করিস না যে তোর ভবিষ্যৎটা কি হবে। আমার বাবা আমাকে বলতেছে যে তুই একটাবার এই জিনিসটা চিন্তা কর, তোর নিজের নেই কোনো কাগজপত্র, আর এছাড়া তুই বাংলাদেশ থেকে কতগুলো টাকা নিয়ে গেলি ইতালিতে যাওয়ার জন্য, তুই লাখ লাখ টাকা নষ্ট করলি, এখন হঠাৎ করে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসলি, তুই আমাকে আর কত অসম্মান অপমান করবি।
আমি তখন আমার মাকে বলতেছি যে মা তুমি যেভাবেই পারো ব্যাপারটা একটু ম্যানেজ করো, প্লিজ মা ম্যানেজ করো। অ্যান্ড আমার মা তখন করে কি, যে আমার মা তখন সবার কাছে বলতেছিল এটা হচ্ছে আমার মায়ের দূর সম্পর্কের মানে ফুফাতো বোনের মেয়ে। মা বলতেছে ওরা তো ঢাকাতে থাকে, দূর সম্পর্কে আমার ফুফাতো বোনের মেয়ে, এটা বলে মা ম্যানেজ করতেছে। কিন্তু মানে এরা কিন্তু বাসায় বসে খুবই কান্নাকাটি করেন। একটা মেয়ের মুখের দিকে তাকালে বোঝা যায় যেহেতু তার বিয়েতে সে তার বাবা মাকে ছেড়ে আসছে, ও সবসময় কান্নাকাটি করেন। আমাদের গ্রামের মানুষগুলো সন্দেহ করে বসে। সন্দেহ করার পর তখন আমার মা কী করে ইরাকে নিয়ে আমার নানু বাড়িতে চলে যায়। আমার নানু বাড়িতে চলে যাওয়ার পর মার তখন আর মানে আমাদের বাড়িতে আসে না, নানু বাড়িতেই থাকতেছে। তো এইভাবে আসলে কতদিন ইরা খুবই কান্নাকাটি করতেছে। অ্যান্ড ইরা বলতেছে যে তুমি যদি না আসো তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো। আর এদিক থেকে ইরার বাবা মা তো ইরাকে ফোন করে করে প্রচুর পরিমাণ জ্বালাইতে আসে, মানে প্রচুর জ্বালাইতে আসে। অ্যান্ড একটা পর্যায়ে ইরা আমাকে তার বাবা মায়ের নাম্বার দেয়, আমাকে বলে যে তুমি তাদের সাথে একটু কথা বলেন, তারা আমাকে খুব বেশি ফোন করে কান্নাকাটি করতেছে। আমি তখন তাদেরকে ফোন করে আমি তাদেরকে সালাম দিয়ে বলছি আমি ইরাকে থাকি, এই আমার ঠিকানা, আমি তাদেরকে সব কিছু বলি। বলার পর তারা একটা কথা বলে যে আমার মেয়েকে ফিরিয়ে দাও। মানে ওর বাবা বলতেছে যে আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমি বলি দেখেন আপনার মেয়ে আমার কাছে খারাপ থাকবে না, আলহামদুলিল্লাহ আপনার মেয়েকে আমি অনেক ভালো রাখবো। আর আমাদের গ্রামে আমাদের অনেক সয় সম্পত্তি আছে, আমরা অনেক ভালো। উনি আমাকে বলে যে আমি কোনো কিছুই শুনতে চাই না, ঠিক আছে আমার মেয়ে তোমার কাছে ভালো থাকবে, আমার মেয়েকে তুমি ভালো রাখবা, আমি সব কিছুই বুঝলাম, কিন্তু তুমি তোমার বাড়ির ঠিকানাটা আমাকে দাও, আমি আমার বাড়ির তোমার বাড়িতে যাব। আমি তখন চিন্তা করি উনি যদি আমার বাড়িতে আসে তাহলে তো উনি আমার ভালোবাসার মানুষকে নিয়ে যাবে, অ্যান্ড নিয়ে যাবে, এটা তুমি আমার প্রচুর পরিমাণ টেনশন হয়। হতে হতে একটা পর্যায়ে তখন আমার আব্বা আমারে বলতেছে যা হবার তো হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়িতে আসার ব্যবস্থা কর, তুই বাড়িতে আসা ছাড়া এটার অন্য কোনো সমাধান নাই, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। এরপর আমি কী করি, আমি ওইখানে কথাবার্তা বলি আমার নোয়াখালী ভাইটার সাথে। উনি আমাকে প্রায় 20 দিনের মতো আমাকে দৌড়োদৌড়ি করে অনেক টাকা পয়সা খরচ করে তখন আমাকে ইরাক থেকে সরাসরি মানে প্লেন পথে আমাকে বাংলাদেশে পাঠায়। অ্যান্ড বাংলাদেশে আসার পর আমি তখন আমার পরিবারে যাই। অ্যান্ড পরিবারে যাওয়ার পরে সবচেয়ে বেশি প্রবলেমটা ঘটে, আমি ইরাকে দেখি অ্যান্ড ইরা আমাকে দেখে। ইরা আমাকে দেখার পর কেমন জানি মুখটা কালো করে ফেলে, মানে মুখটা কালো করে ফেলে। আমি বললাম যে কী ব্যাপার তুমি মুখ কালো করে আছো কেন? আমাকে কোনো কিছু বলে না, খুবই কান্নাকাটি করে, খুব কান্নাকাটি করে। তো আমি মনে করি যে ও হয়তো ওর বাবা মায়ের জন্য কান্নাকাটি করে। অ্যান্ড বাড়িতে আসার যেদিন আসছি সেদিন আব্বা কী করছে, মানে বিয়ে শাদির মানে আমি আরেকটা ব্যাপার এখানে বলতে ভুলে গেছিলাম, আমার বাবা কিন্তু মোবাইলের মাধ্যমে আমাকে বিয়ে পড়াই দিয়েছিল ওর সাথে, মানে মোবাইলে বিয়ে পড়াইছিল। কিন্তু বাড়িতে যাওয়ার পরে বাবা আবার বিয়ে পড়াবে, মানে আবার পড়াবে, যেহেতু ওর পরিবার থেকে হচ্ছে অনেক বেশি প্রেশার, যে কোনোভাবে ওর পরিবার আইনিভাবে কোনো পদক্ষেপ নিতে পারে। তো মোবাইলের বিয়েটা যদি আইনিভাবে কোনো পদক্ষেপ নেয় তাহলে মোবাইলের বিয়েটা স্ট্রং হবে না। এজন্য বাবা আবারও কোর্ট থেকে মানে উকিল এনে কাজিয়ে এনে খুবই শক্ত করে 8 লাখ টাকা কাবিনে অনেক স্ট্রং করে মানে ওর কাছ থেকে অনেক ব্ল্যাঙ্ক পেপারের সিগনেচার নিয়ে অনেক কিছু করার পর তখন মানে আমাদের মানে বিয়ে মানে আমাদের সংসার জীবনটা শুরু হয়। এরপর আমি পরিবারের সাথে থাকতেছি, ওর বাবা মায়ের সাথেও কথা বলতেছে, তো সব কিছুই মোটামুটি ঠিক থাকে। তার প্রায় 3 থেকে 4 দিন পরে ওর বাবা মাকে তখন আমার বাবা মা দাওয়াত দেওয়ার পর আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার সবাইকে রাখে এবং থানা থেকে পুলিশ পর্যন্ত আবার নিয়ে আসে। এরপর ওর বাবা মা আসার পর আমাদের পরিবারের সাথে ওরা মোটামুটি খুব ভালোভাবে মিশে যায়। অ্যান্ড ওরা বলতেছে যে আপনাদের পরিবার তো অনেক ভালো, আপনারা অনেক বেশি ভালো মানুষ, তাহলে আমার মেয়ে পাগলামিটা যদি না করে আমাদেরকে বলতো তাহলে তো আমরাই তো বিয়ে দিতে পারতাম। তখন আমার বাবা বলতেছে যে মানে বরিশালের মানুষকে আর কুমিল্লায় মেয়ে বিয়ে দিবে, মেয়েটা তো এই জন্যই ভয়ে বলে নাই। যাই হোক এভাবে যেতে যেতে আমাদের সম্পর্কগুলো সামনের দিকে হাঁটি করে সামনের দিকে যাচ্ছিল। অ্যান্ড একটা পর্যায়ে প্রায় আমি 1 মাস ও আমার সাথে থাকে, 1 মাস থাকার পরে আমি আর ও একসাথে বরিশালে যাই। অ্যান্ড বরিশালে যাওয়ার পরে মানে ও আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ও তখন ওর আত্মীয় স্বজন বা ওর ক্লাসমেট বন্ধু বান্ধব মানে সবাইকে মানে ও আমাকে দেখায়, সবাই আমাকে দেখে, সবার সাথে আমি খুব কথাবার্তা বলি। অ্যান্ড এটা আমার বিয়ের 1 মাস পরে। অ্যান্ড যথারীতি আমি ওই বরিশাল থেকে প্রায় আমি 7 থেকে 8 দিনের মতো থাকি। 7-8 দিন থাকার পর আমি তখন বরিশাল থেকে আবার হচ্ছে কুমিল্লাতে ব্যাক করি। অ্যান্ড কুমিল্লাতে ব্যাক করার পরে তখন মানে ও আমাকে বলে যে ও 2 দিন পরে চলে আসবে। আমাকে ইরা বলতেছে যে ও 2 দিন পরে আসবে, কিন্তু 2 দিনে কথা বলে তখন ইরা আর হঠাৎ করে ইরা আসে না। ইরা আমাকে আসেও না, আমার কল রিসিভ করে না। তখন আমি বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, আসে না, আমার কল রিসিভ করে না। আমি তখন মানে আমার আব্বাকে পাঠাই, আমি না গিয়ে আমার আব্বাকে পাঠানোর পরে আব্বা ওদের বাড়িতে যেদিন যাই সেদিন থাকে। অ্যান্ড এর পরের দিন আমি ফোন দিই, আব্বা কী হয়েছে? আব্বা আমাকে বলতেছে আমি বাড়িতে এসে তোকে বলবো। আব্বা বাড়িতে আসে, অ্যান্ড বাড়িতে এসে আব্বা আমাকে বলতেছে যে ইরা তোর এখানে আসবে না। আমি তখন বলতেছি আব্বা এটা তুমি কেমন কথা বলতেছো, ইরা আমার এখানে আসবে না, মানে ও আমাকে বিয়ে করছে, ওর সাথে আমার সংসার হয়েছে, তাহলে আসবে না, এটা তুমি কেমন কথা বলতেছো?
আমার আব্বা তখন আমাকে বলতেছে তুই মেয়ের সাথে কথা বল, অ্যান্ড মেয়ের সাথে কথা বললে মেয়ে বুঝবে। আমি বলি ও তো আমার কলই রিসিভ করে না। আমার আব্বা বলে কেন কল রিসিভ করবে না, তুই কল দে, কল রিসিভ করো, আমাকে বলছে যে তোর সাথে কথা বলবে। আমি তখন তারে কল দিই, অ্যান্ড কল দেওয়ার পরে সে কলটা রিসিভ করে আমি তখন বলতেছি এটা কী হইলো, কোনো প্রবলেম হইলো না, কোনো ঝামেলা হইলো না, কোনো কিছুই হইলো না, আমরা সবই ঠিক আছে, মানে তুমিও ঠিক আছো আমিও ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম নাই, তুমি হঠাৎ করে এই পাগলামিগুলো কেন করতেছো, এই পাগলামি করার কী আছে। তখন সে কান্না করতে করতে আমাকে বলে যে তুমি আমাকে মাফ করে দাও। আমি বলি তোমাকে মাফ করে দিব কেন, মানে কি হয়েছে আমাকে খুলে বলো, আমি কোনো দোষ করছি, আমার কোনো অন্যায় হয়েছে। ও আমাকে বলে না তুমি কোনো দোষ করো নাই, তুমি কোনো অন্যায় করো নাই, দোষ যা করার আমি করছি, অন্যায় যা করার আমি করছি। আমি তখন বলতেছি এরা দোষ তুমি করলা, অন্যায় তুমি করলা, কিন্তু সেই অন্যায় আর দোষের শাস্তিটা আমি কেন পাবো। আমাকে বলতেছে যে তুমি আমাকে মাফ করে দাও, এটা বলেও লাইনটা কেটে দেয়। অ্যান্ড কেটে দেওয়ার পর আমি তাকে আবারও কল দিই, সেই কল রিসিভ করে না, মানে যতই কল দিই সে কল রিসিভ করে না। অ্যান্ড ওই দিন রাতটা কেটে যায়, আমার রাতের বেলা আর একটা ফোন আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা আম্মু ভীষণভাবে টেনশনে পড়ে যায় যে এলাকার সব মানুষগুলো জেনে গেছে আমার বিয়ে হয়েছে, এরপর এরা যদি আর না আসে তাহলে কি আমি এর এলাকাতে মান সম্মান মানে মুখ দেখাইতে পারবো। অ্যান্ড আবার এভাবে আস্তে আস্তে আমার বিদেশ আমি এভাবে আমার দিনগুলো সামনে দিকে যাচ্ছিলো। অ্যান্ড আমার বাবা বলতেছিল যে তুই তো এখন সম্পূর্ণ বেকার, অ্যান্ড বিদেশ থেকে আমি আসলে ওভাবে টাকা পয়সা নিয়ে আসতে পারি নাই, ওভাবে টাকা পয়সা আমি নিয়ে আসতে পারি না, আব্বা আমাকে নিয়ে খুব বেশি করে। অ্যান্ড একটা পর্যায়ে যখন আমার কল রিসিভ করে না, আমি তখন নিজে আমার আব্বা আমাকে নিষেধ করে, তারপর আমি কী করি বরিশালে যাই। অ্যান্ড বরিশালে গিয়ে আমি ওর সাথে কথা বলি, ওর সাথে কথা বলার পরে আমি ওর মা থাকে ওর বাবা থাকে ওদের সামনের সাথে কথা বলি, কথাবার্তা বলার পর ও তখন মোবাইল থেকে আমাকে বলতেছে ও আমার সংসার করবে না। আমি বলি কেন করবে না, তখনও আমাকে খুব অকথ্য ভাষায় একটা গালি দিয়ে বলে এরে দেখ মানে তোর এগুলো কি তোর ছবি, মানে আমি ইরাকে থাকা অবস্থায় তাকে যে ছবিগুলো দিছিলাম সেই ছবিগুলো আমাকে দেখাচ্ছে, আমাকে বলতেছে এটা কি তুই। আমি বললাম হ্যাঁ এটাই তো আমি। তখনও আমাকে টান দিয়ে আয়নার সামনে নিয়ে যায়, আয়নার সামনে নিয়ে আমাকে বলতেছে যে আয়নার সামনে দাঁড়াতো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে পরে বলতেছে যে এবার তুই তোর ছবির দিকে তাকা, তো আয়নার দিকে তাকা আর তোর ছবিটার দিকে তাকা। আমি তখন বলি যে মানে তুমি আমাকে কি পরীক্ষা করতেছো, আমাকে বলা আয়নার দিকে তাকা, তুই মোবাইলের ছবিটার দিকে তাকা। তো আমি আয়নার দিকে তাকাই, মোবাইলের ছবির দিকে তাকাই। আমি তখন বুঝতে পারি ও আমাকে সবার সামনে বলে যে তুই মোবাইলে যে ছবি পাঠাইছিলি অ্যান্ড ভিডিও কলে যদি কথা বলছিস, তুই যে এতটা কালো এটা তো আমি জানতাম না, আর তুই নিজের শরীরটা একটু দেখছিস, মানে আমি কিন্তু অনেক মোটা হয়ে গেছিলাম, মানে আমার পেট কিন্তু অনেক বড় হয়ে গেছিলো, পেট অনেক বড় হয়ে গেছিলো, অ্যান্ড আমি অনেক মোটা হয়ে গেছিলাম, আর মোবাইলের ছবির সাথে আসলে আমার বাস্তবতার চেহারার কোনো মিল নাই। সবশেষ আমাকে বলে যে আমি তোর মতো একটা ছেলের সাথে থাকতে পারবো না। আমি বলি তো বিয়ে করছিলে কেন, আমাকে বলে বিয়ে তো আমি মোবাইলে আগেই করে ফেলছি, আমি তো ভুল করে ফেলছি, আমি তো তোর বাড়িতে গিয়ে, অ্যান্ড তুই যখন আমাদের বাড়িতে আসছিলি তখন আমার সব বান্ধবীগুলো আমাকে ছি করতেছিল, সবাই আমাকে বলতেছিল ছি এরকম একটা পেট মোটা এরকম একটা কালো ছেলেকে তুই বিয়ে করে ফেলছিস, তা আবার বাড়ি কুমিল্লা, ওরা আমাকে অনেক ছোটো করছে, আমি আর প্লিজ তোমার সাথে যাবো না, তুমি আমাকে মাফ করে দাও, অ্যান্ড আমি তোমাকে ডিভোর্স করে দিব। আমি তখন তারে বলি যে বিয়ে খেলাটা কি তোমার কাছে ছেলে খেলা ছিল, এই বিয়ে এটা কি তোমার কাছে ছেলে খেলা ছিল, তুমি কি পারবো আমার বাবার মান সম্মান ফিরিয়ে দিতে, তুমি কি পারবো আমার তিল করে ভালোবাসাগুলোকে ফিরিয়ে দিতে, তুমি কি পারবা আমার হারানো অতীতগুলো আমাকে ফিরিয়ে দিতে। তখন সে কোনো কথা বলে না, তখন সে কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে যায়। আর তখন তার বাবা মাকে বলতেছে বাবা যা হবার তা তো হয়ে গেছে, এখন আমি কি করতে পারি, আমরা কি করতে পারি, আমরা তো তোমাকে তো আমরা ভালোবাসি, তোমার পরিবারে আমরা গিয়েছি, আমরা জানি তোমার অনেক ভালো মানুষ, আমি তো তোমার কাছে আমার মেয়েকে যে বিয়ে করছো কাবিনের কোনো টাকাও চাই না, আমি বলি না যে আমার মেয়েকে কাবিনের টাকা দাও, আমি তো কিছুই বলতেছি না, তো এখন তুমি কি করবা বলো। সেদিন আমি বাড়িতে চলে আসি, অ্যান্ড বাড়িতে চলে আসার পর আমি প্রচুর পরিমাণ কান্নাকাটি করি, খুবই কান্নাকাটি করি। অ্যান্ড কান্নাকাটি করার একটা পর্যায়ে তখন আমার বাবা মানে তখন ওই কিছুদিন পরেই হচ্ছে বরিশাল থেকে আমার জন্য আমার ডিভোর্স লেটার মানে আমার এতে চলে আসে, আমার পোস্ট অফিসে চলে আসে। অ্যান্ড পোস্ট অফিস থেকে আমি ডিভোর্স লেটারটা লয়ে আমি এটা হাতে নিয়ে প্রচুর পরিমাণ কান্না করি। একটা মানুষকে এত ভালোবাসলাম, কিন্তু ভালোবাসার শেষ পরিণতি এতটা ভয়ঙ্কর হবে কখনো স্বপ্নও চিন্তা করতে পারি নাই। যাই হোক আমি তখন একেবারে প্রচুরভাবে ভেঙে পড়ি, চুল রেখে দেই, দাড়ি রেখে দেই, মানে চুল দাড়িতে একেবারে গুচগুচো করে ফেলি, আমার মুখ দেখা যায় না, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না। আমার সবাই আমার আব্বারে বুঝিয়ে দিতেছে ছেলেটা পাগল হয়ে গেছে, ওরে বাঁচানো তো পাগল, মানে ও তো পাগল তো মরে যাবে। এরকম করতে করতে আমার প্রায় আরও 1 থেকে 1.5 বছরের মতো কাটে। অ্যান্ড 1-1.5 বছর পর তখন আমার আব্বা আমাকে বলতেছে যে তুই একটা বিয়ে কর, তুই যদি বিয়ে করিস তাহলে তুই ভালো হবে। আমি আমার আব্বাকে বলি আমার লাইফে আবারও বিয়ে, বাবা তুমি আমাকে মেরে ফেলো কিন্তু বিয়ের কথা বললো না, আমি বিয়ে করতে পারবো না। তখন আমার আব্বা আমাকে বলতেছে যদি বিয়ে না করিস তাহলে তো তুই এভাবে মরে যাবে। আমি বলতেছি মরে গেলে মরে যাব, কিন্তু বাবা আমি বিয়ে করব না। বাবা আমাকে বিয়ে করানোর জন্য প্রচুর পরিমাণ প্রেশার দেয়।
মাও প্রেশার দেয় এবং সবাই আমাকে বলতেছিল তুই বিয়ে করলে তুই ভালো হবে, কারণ আমার বন্ধুগুলো আমাকে বলতেছে কারণ বিয়ে করা ছাড়া তুই কখনো ইরার স্মৃতি ভুলতে পারবি না। তখন আমাদের পাশাপাশি গ্রামে, আমাদের গ্রামের পাশেই আমার জন্য একটা মেয়ে ঠিক করা হয়। মেয়েটার নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়া নামের একটা মেয়ে আমাদের পাশের গ্রামে ঠিক করা হয়। অ্যান্ড এটা আমার পারিবারিকভাবে মানে আমার আব্বা মা ওরা নিজেরাই ঠিক করে, আর আমিও পরিবারের মুখের দিকে তাকিয়ে যথারীতি বিয়েতে রাজি হয়ে যাই। তো ওরা মোটামুটি মানে একেবারে ধুমধাম করে, মানে একেবারে অনেক ধুমধাম করে সবাইকে জানিয়ে অনেক মজা মাস্তি করে আমার বিয়েটা হয়। বাট বিয়েতে সবাই প্রচুর পরিমাণে খুশি, মানে অনেক খুশি। বাট আমার কাছে মনে হয় না যে আমার বুকের ভিতর কোনো রকম সুখ ছিল। আমি তখনও চোখটা বন্ধ করলে বারবার ইরার চোখটা, মানে ইরার মুখটা আমার চোখের সামনে বেশি ওঠে। ইরা আসলে দেখতে অসম্ভব সুন্দর ছিল, মানে এত সুন্দর একটা মেয়ে ছিল। আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই যে আমি ইরার মতো এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করতে পারবো। ইরা যখন আমাদের বাড়িতে আসছিল তখন আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে ছিল ইরা। তো যাই হোক, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার নাম হচ্ছে সুমাইয়া। কিন্তু সুমাইয়া অতটা সুন্দর না, মানে ইরার মতো সুন্দর না। ইরার সাথে কম্পেয়ার করতে গেলে মানে ইরার মতো না। কিন্তু আমি মনের এটাই বুঝলাম ইরা তো চলে গেছে, অ্যান্ড আমি তো আর ইরাকে আমার জীবনে ফিরে পাবো না। এখন আর কী বা করতে পারি, আমাকে বাবা যেখানে বিয়ে করাইছে ওইটার সাথে আমার দিন কাটতে থাকবে। এরপরে যাই হোক, আমি ওখানে 3 থেকে 4 মাসের মতো থাকি মানে বিয়ের পরে। কিন্তু কেমন জানি আমি মানে সুমাইয়ার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারতেছি না। অ্যান্ড সুমাইয়াও ব্যাপারগুলো জানে, যেহেতু আমার আগের একটা রিলেশন ছিল, এটা ব্রেকআপ হয়েছে। আমি কেমন করে তার সাথে কিন্তু আমি অ্যাডজাস্ট হইতে পারতেছি না। সুমাইয়া কিন্তু তো বড় লোক না, মোটামুটি একটু মানে লাইক হচ্ছে মধ্যবিত্ত থেকেও একটু নিচে। অ্যান্ড ওর মানে সুমাইয়ার হচ্ছে 2টা ভাই আছে, মানে ওর 2টা ভাই আর ও, মানে ওর 2টা বড় ভাইগুলো বড়, আর মানে আর ও হচ্ছে সবার ছোট। এরপরে আমি তখন এভাবে প্রায় 5-6 মাসের মতো কাটে। থাকার পরে বাবা আমাকে বলতেছে তুই যেহেতু বিদেশে গেছিস, বিদেশ সম্বন্ধে তুই অনেক ভালো জানিস, অ্যান্ড একটা কাজ কর, আমি আমার আব্বার কিছু বন্ধুবান্ধব থাকে সৌদি আরবে, আব্বা বলে আমি তাদের সাথে কথা বলি, তুই সৌদি আরবে চলে যাও। আমি তখন একটু নাক ছিটকাই যে আমি সৌদি আরবে যাবো, মানে আমার কাছে মনে হয় যে সৌদি আরবে কেমন জানি। তো আমার বাবা আমাকে বলে সৌদি আরবে মানুষ লাখ লাখ টাকা উপার্জন করে, অ্যান্ড সৌদি আরবে কত বড় লোক মানুষ থাকে, অ্যান্ড সৌদি আরবে কত শিক্ষিত মানুষরা থাকে, তুই চিন্তাই করতে পারবি না। তখন আমার বাবা আমাকে সৌদি পাঠানোর জন্য আমার ওই বাবার বন্ধুদের সাথে কথাবার্তা বলে বাবা তখন আমাকে সৌদি আরবের বিষয় টিষয় সব কিছু ঠিক করে। আমি তখন সৌদি আরবে যাই। সৌদি আরবে যাওয়ার পরে আমি সৌদি আরবে থাকতেছি, আমি আর মোটামুটি ওইখানে থাকতেছি। অ্যান্ড আমার বউয়ের সাথে আমার যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আমার বউ আমাকে যথেষ্ট বুঝে, আমি আমার বউকে খুব ভালো বুঝি। কিন্তু এখানে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আমার মা একটু লাইক মানে একটু মূর্খ টাইপের। একটু মূর্খ বলতে মানে আমার মা অতটা পড়াশোনা করে নাই, মানে খুব কষ্ট করে সিগনেচার দিতে পারে এরকম। কিন্তু আমার মা অনেক সুন্দর, মানে সুন্দর দেখে আমার বাবা আমার মাকে বিয়ে করছে। কিন্তু আমার মা মানে পড়াশোনা করে নাই, কিন্তু অসম্ভব সুন্দর একটা মহিলা। তো যাই হোক, এভাবে যাওয়ার পরে একটা পর্যায়ে তখন আমি সৌদি আরবে যাই। তো আমি টাকা পয়সা আমার আব্বার অ্যাকাউন্টে পাঠাই। তো আব্বার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাই। আব্বা আমাকে একদিন বলতেছিল যে তুই, মানে আমার যে ছোটো ভাইটা ছিল ও একটু মানে দুষ্ট হয়ে গেছিল, মানে প্রচুর পরিমাণ দুষ্টামি করতো এবং আব্বাকে টাকার জন্য বিভিন্নভাবে প্রেশার দিত। তো আমি যখন টাকা পাঠাই, আব্বা কিন্তু তখন জানতো যে আমি টাকা পাঠাইছি, মানে আমার ছোটো ভাই কিন্তু জানতো যে আমার ছোটো ভাইয়ের কিন্তু আমার আব্বার অ্যাকাউন্টের অ্যাক্সেস ছিল, তখনও জানতো যে আমি টাকা পাঠাইছি। তো ছোটো ভাই আব্বার সাথে ঝগড়া করতো যে আমাকে টাকা দেন বা এগুলো বলে আব্বার সাথে ঝগড়া করতো। তো আব্বা আমাকে বলতেছে যে এটা কাজ কর, তুই তোর আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠা, তোর আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাইলে তোর ছোটো ভাইয়ের এই ব্যাপারগুলো জানবে না। পরে আমার আব্বা করে কি আমার একটা অ্যাকাউন্ট খোলে, মানে আমার ওয়াইফ গিয়ে আমার আম্মাকে নিয়ে একটা অ্যাকাউন্ট খোলে। আমি কিন্তু আমার ওয়াইফের অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা দিই না, কারণ আমি জানি যে মেয়েদেরকে টাকা দিলে ওরা খারাপ হয়ে যাবে, এটা আমি জানি। এরপর থেকে আমি কন্টিনিউ টাকা পাঠাতে থাকি আমার মায়ের অ্যাকাউন্টে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমি সৌদি আরবে যাওয়ার পর আমি খুবই ভালো একটা কাজ পাইছি, মানে আমি যেটা স্বপ্নও চিন্তা করতে পারিনি, এত ভালো একটা কাজ পাইছি। অ্যান্ড আমি একটা কোম্পানির প্রায় হচ্ছে ফোরম্যানের দায়িত্বে ছিলাম। আমি 70 থেকে প্রায় 80,000 টাকার মতো বেতন পাইতাম, মানে অনেক ভালো টাকা বেতন পাইতাম, যেটা আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারি নাই। তো এভাবে সৌদি আরবে আমার দিনগুলো কাটতে থাকে। অ্যান্ড যে আমার আব্বা যেহেতু ওখানে মসজিদে চাকরি করছে, ওই এলাকার সবগুলো মানুষ আমাকে আমার আব্বাকে মোহাম্মদ বলে রাখতো। তো মোহাম্মদের ছেলে বলে সবাই আমাকে অনেক বেশি সম্মান করে, ভালোবাসে, এবং অনেক মানুষ আমাকে এমনিও টাকা পয়সা দেয়, অনেক বেশি টাকা পয়সা দেয়। এভাবে সৌদি আরবের মাটিতে আমি প্রায় আমি সৌদি আরবে প্রায় 4 থেকে 4.5 বছরের মতো থাকি একটানা। 4.5 বছর থাকার পরে তখন আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসি। 4.5 বছর থাকার পর বাংলাদেশে 4.5 বছরে আমি সম্পূর্ণ টাকা আমার মায়ের অ্যাকাউন্টে পাঠাই। সব টাকা আমার মায়ের অ্যাকাউন্টে। আমার বউকে হাত খরচের জন্য কিছু টাকা পয়সা দিই। এটা নিয়ে কিন্তু বউ আমার উপরে খুব রাগান্বিত, মানে আমার বউ আমাকে সবসময় সুমাইয়া বলে যে আমি তোমার সংসার করব না, তুমি আমাকে বিশ্বাস করো না, তোমার মাকে বিশ্বাস করো, আমি তোমার সংসার কেন করব। মানে ও আমার সংসার করবে না বলে বেশ কয়েকবার ওর বাপের বাড়িতে চুলেও পর্যন্ত যা রাগ করে। তো যেহেতু আমাদের পাশাপাশি বাড়ি ছিল, আমার আব্বা তখন ওকে বুঝিয়ে নিয়ে আসে।
বুঝে নিয়ে আসে। অ্যান্ড এভাবে যখন বুঝে নিয়ে আসে তো আমি তখন বাড়িতে আসি, 4.5 বছর পর বাড়িতে আসি। অ্যান্ড বাড়িতে আসার পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে আমার যে পরিমাণ টাকা পয়সা হয়েছে ওই টাকা দিয়ে আমি দেশে কিছু একটা করব। আমার ওই বিদেশ যাওয়ার আর কোনো প্ল্যানিং নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এভাবে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে বিদেশ থাকাটা আমার কাছে কেমন জানি মনে হয়। আর এরই মাঝে আমার যে ছোটো মানে বোনগুলো ছিল ওদেরকেও বিয়ে দিয়ে দিছি। এখন শুধু ছোটো ভাইটা আছে, ও পড়াশোনা করে। যাই হোক, এরপরে এভাবে যেতে যেতে আমি একটা সময় আমার মাকে মানে আমি বাড়িতে আসার পরে আমার বউ হঠাৎ করে মানে একটু লাইক অন্যরকম হয়ে যায়। অন্যরকম বলতে আমার বউ মানে একটু পাগল টাইপের হয়ে যায়, মানে পাগল টাইপের হয়ে যায়। ও মানে কেমন করে মানে একটু পাগলামি করতে থাকে আর কি, একটু পাগলামি করতে থাকে, বেশি বেশি কথা বলে। আমাদের ঘরের পিছনে একটা তাল গাছ আছে, ওই তাল গাছের নিচে গিয়ে বসে থাকে অ্যান্ড মাথার চুলটা মানে একরকম পাগল হয়ে যায়। আমি তখন বুঝতে পারি যে হঠাৎ করে এরকম কেন হইল। আমি তখন আমাদের এলাকার একটা কবিরাজ থাকে, ওই কবিরাজকে দেখাই। তখন কবিরাজ আমাকে বলে যে তাল গাছে নাকি মানে খারাপ টাইপের কিছু একটা থাকতো, এটা আমার বউর উপরে আসর করছে। আমাকে বলে যে এটা তোমার বউর উপরে আসর করছে, এখন এটা তোমার বউকে ছাড়বে না। আমি তখন অনেক কবিরাজের কাছে নিয়ে যাই, অনেক জায়গায় নিয়ে যাই, বাট ওর কোনো ভালো হয় না। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি তখন আমার মাকে আমার কাছে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে। আমি তখন আমার মাকে বলি যে মা একটা কাজ করো, তুমি ওই ব্যাংক থেকে ওটা টাকা উঠে আনো। তো আমার মা কিন্তু ব্যাংক থেকে টাকা উঠাইতে বলে মায়ের কাছে মানে চেক বই আমার বউয়ের কাছে, আমার বউয়ের ঘরটর খুঁজে আমি অনেক কষ্ট করে আমার মায়ের একটা চেক বই পাই। চেক বই পাওয়ার পরে আমি চেক বইটা হাতে নিয়ে দেখতেছি যে চেক বইয়ের ভিতরে 2-3টা চেক বই সিগনেচার করা, মানে চেক বইয়ের ভিতরে মানে সিগনেচার করা, আমার মায়ের চেকের ভিতরে মানে চেকটা সিগনেচার করা, মানে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করা। আমি তখন একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করা কেন? আমি তখন আমার মারে বলি যে মা তুমি ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করে রাখছো কেন? আমি সিগনেচার কেন? আমার মা বলে তোর বউ গিয়া টাকা উঠেই তো আমি আগেই সিগনেচার দিয়ে রাখতাম। তো আমি তখন বলতেছি বউ টাকা উঠেই তো, আমার কাছে ব্যাপারটা কেমন যেন একটু ঘোলাটে মনে হয়। আমি তখন ব্যাংকে যাই অ্যান্ড ব্যাংকে যাওয়ার পর আমি যেটা শুনতে পাই যে আমার অ্যাকাউন্টে নাকি 1 টাকাও নাই। আমি তখন আমার মানে ব্যাংকের ম্যানেজারকে বলি যে আমাকে ডিটেলস দেন। উনি যখন আমাকে ডিটেলস দেয়, ডিটেলস দেওয়ার পর আমি যেটা দেখতে পাই যে আমার মা বলে আমি সেদিন উঠেছি 5,000 টাকা, কিন্তু আমার মানে ওইখানে অ্যামাউন্ট লেখা 50,000। আমার মা বলে যে আমি উঠেছি 2,000 টাকা, কিন্তু ওইখানে অ্যামাউন্ট লেখা 20,000। মানে ও আমার মায়ের কাছ থেকে সিগনেচার নিয়ে টাকার অঙ্কটা ও বসাইতো, টাকার অঙ্কটা ও নিজে বসায় ও টাকাগুলো নিছে। তখন আমি মানে ইনকোয়ারি করতে থাকি যে টাকাগুলো দিয়ে ও করছে কি, আমার টাকাগুলো ও টাকা আমার অনেক টাকা প্রায় লাখ লাখ টাকার মতো ছিল। আমি তখন চিন্তা করতে টাকাগুলো নিয়ে ও কী করলো, ও তো আর খায়ও নাই, ও তো আর করে না, নষ্ট করে না, তো টাকাগুলো কোথায় গেল? আমি এরকম ইনকোয়ারি করতে থাকি, বাট ও তখনও পাগল, ও পাগলামি করতে থাকে, ও কোনো কথা বলে না, মানে পাগলামি করে চুল ছিঁড়ে ফেলে, মানুষ পাইলে দৌড়ায়, মানুষকে মারতে যায়, মানে অতিরিক্ত পাগলামি করে। ওরে মানে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার মতো অবস্থা, মানে এত পরিমাণ পাগলামি করে ওটা ধরে রাখা যায় না। আমি তখন এখন একটা পাগল মানুষ, ওর আমি কী জিজ্ঞেস করবো যে আমার টাকা পয়সা কই গেল, ওর তো জিজ্ঞেস করার কোনো স্কোপ নাই। আমি ওর বাবার সাথে কথা বলি, ওর বাবার জিজ্ঞেস করে, ওর বাবা একটা কথাই বলে যে না আমার মানে সুমাইয়া তো আমার কোনো টাকা পয়সা দেয় নাই। তখন আমি চিন্তা করি যে কারোর সাথে প্রেম ভালোবাসা করছে কিনা, এরকম হয় না যে প্রেম করে কাউকে টাকা দিয়ে দিছে। আমি তার মোবাইলটা বিভিন্ন জায়গায় গিয়ে ট্র্যাক করি বা অনেক ফেসবুক চালাই, তো ফেসবুকে যাই, বাট আমি তার কোনো বয়ফ্রেন্ড পাই না। তার বান্ধবী থাকে, বান্ধবীদের সাথে কথা বলি, আমিও তার কোনো বয়ফ্রেন্ড পাই না। আমি কী করলাম? আমার প্রশ্ন হচ্ছে টাকাটা দিয়ে সে করলোটাকে, টাকাটা দিয়ে সে আসলে করলোটাকে, এটাই আমার চিন্তা ভাবনা। বাট এভাবে যেতে যেতে একটা পর্যায়ে মানে ওদের গ্রামের একটা ছেলের কাছ থেকে আমি জানতে পারি ওর বাবা নাকি গোপনে একটা জায়গা কিনছে। ওর বাবা হচ্ছে মানে আমাদের এখানে একটা বাজার আছে, বাজারের পাশে মানে মেন রোডের পাশে একটা জায়গা কিনছে প্রায় 25 লাখ টাকা দিয়া। তখন আমার মাথায় আসছে যে 25 লাখ টাকা তো দূরের কথা, 25,000 টাকাও তোর বাপের কাছে থাকার কথা না। কারণ ওর বাপের যে পরিস্থিতি, উনি যেভাবে চলে, ওনার কাছে 25,000 টাকা থাকার মতো কোনো কথা নাই, খুবই গরিব মানুষ। তো উনি এত টাকা কোথায় পাইলো, এত টাকা উনি কোথা থেকে পাইলো? অ্যান্ড আমি যখন ওনাকে জিজ্ঞেস করি যে এই জায়গাটা আপনি কিনছেন, উনি বলে যে না আমি জায়গা কিনি নাই। আমি তখন যতই জিজ্ঞেস করি যে আপনি জায়গাটা কিনছেন, আপনি আমাকে মিথ্যে বলেন না, উনি বলে যে না আমি জায়গা কিনি নাই। আমি তখন ইনকোয়ারি করতে থাকি, ইনকোয়ারি করার পর আমি ডিটেলস পেয়ে যাই যে হ্যাঁ উনি জায়গাটা কিনছে এবং উনি সম্পূর্ণ আমার ওয়াইফের কাছ থেকে টাকাগুলো নিছে। মানে আমার ওয়াইফ অ্যাকাউন্ট থেকে টাকা উঠে তার বাপের কাছে দিছে অ্যান্ড তার বাপে এই জায়গাগুলো কিনছে এবং তার বাপের নামে কিনছে। তো সে তো পাগল, আমি তার নামে না করতে পারি মামলা, না করতে পারি কোনো কেস, আমি তাকে কী করতে পারি? এটা পাগল মানুষের তো আমি আর কিছু করতে পারি না। আমি তখন প্রচুর পরিমাণ কান্নাকাটি করতে থাকি, মানে কান্নাকাটি করতে থেকে আমার আব্বা আম্মা তখন আমাকে বলতেছে যে এখন আর কী করবি, এখন যেহেতু টাকা পয়সা নিয়েই গেছে অ্যান্ড তো কিছু তো করার নাই, এখন আর কী করার আছে। আমি তখন আমার আব্বার উপরে খুব রাগ যে আব্বা, মানে আমার আব্বার উপরে রাগ, আমার আব্বা আমার উপরে রাগ। কারণ আমি যে আম্মাকে টাকা দিতাম, কিন্তু ওই টাকার কথাগুলো আব্বাকে বলতাম না। আব্বা দোকানদারি করতো, আব্বা দোকান চালাইতো, মানে আমাদের টাকা পয়সা নিয়ে আব্বার কোনো রকম চিন্তাভাবনা বা টেনশন ছিল না।
আব্বা আব্বার ব্যবসা বাণিজ্য আব্বা ব্যবসা বাণিজ্য নিয়ে আব্বা পড়ে থাকতো, অ্যান্ড ছোটো ভাইটাও পড়াশোনা করতেছে, ও ওর মতো করে পড়ে আছে। তো যত রকমের মানে টাকা পয়সা আমি আমার মাকে দিতাম, আমি কিন্তু আমার আব্বাকে মানে কোনো ব্যাপারটাই বলতাম না। আমার আব্বাকে আমি বলতাম যে মায়ের অ্যাকাউন্টে টাকা দিছি বা এই ব্যাপার নিয়ে আমি কথা বলতাম না। তো এই পর্যন্ত আব্বা আমার উপরে রাগ, আমি আব্বার উপরে রাগ। তো এর একটা পর্যায়ে এভাবে আসলে একটা পাগল নিয়ে কতদিন সংসার করা যায়, প্রায় যেতে যেতে প্রায় 8 থেকে 9 মাসের মতো কেটেছে। আমার কোনো সন্তানও হচ্ছে না, কারণ পাগলের সাথে তো আমার স্বামী স্ত্রী সম্পর্ক করতে পারি না। আগেও সন্তান হয় না, এখনও সন্তান হইতেছে না। এটা আমার বাবা মা তখন একটা কাজ করে, বাবা মা বলতেছে যে পাগল নিয়ে তো আর থাকা যায় না, কারণ পাগল নিয়ে তুই কী করবি। ওর বাবা মা বলে মানে ও এমন হয় যে ল্যাংটা হয়ে যায়, মানে কাপড় চোপড় খুলে ফেলে সবার সামনে, এত পরিমাণে একটা মানে কতদিন তারা বেঁধে রাখা যায়। অ্যান্ড একটা পর্যায়ে তখন তার বাবা মা মানে সুমাইয়ার বাবা মা বলতেছে যে আমাদের মেয়ে যেহেতু পাগল হয়ে গেছে, এখন যদি আপনারা ছেড়ে দেন অন্য কোথাও বিয়ে করেন তাহলে আপনার ছেলেকে করান। এরপর আমি বলি যে সুমাইয়াও থাকুক, আমি আরেকটা বিয়ে করব। কিন্তু সুমাইয়া থাকা অবস্থায় আমি যত জায়গায় মেয়ে দেখি, আমার আর কোনো মেয়েকে মানে কোনো মেয়ে আমার কাছে বিয়ে বসতে রাজি হয় না। মানে সুমাইয়াকে আগে সরাই ফেলতে হবে, মানে সুমাইয়া থাকলে অন্য কোনো মেয়ে আমার কাছে বিয়ে বসবে না। অ্যান্ড তখন আব্বা অনেক জায়গায় দেখে, আব্বা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আবার মেয়ে দেখতে থাকে, বাট কোথাও আবার ওই ওভাবে হচ্ছে মেয়ে পায় না। মেয়ে পাইলে ওই কথা একটা যে হচ্ছে আগে একটা বউ আছে, বউ পাগল, এখন বউকে মানে ছেড়ে দিতে হবে। তখন আব্বা সর্বশেষ আমাকে বলে যে তুই ওকে ছেড়ে দে। আমি তখন বলি আব্বা এত টাকা ও আমার কাছ থেকে নিয়ে গেল, আমার টাকাগুলোর কী হবে। আমার আব্বা বলতেছে আরে পাগল মানুষ, এখন তুই কী করবি, একটা মানুষের ব্রেন আউট হয়ে গেছে, এখন তো তারা আর কিছু করার নাই, তুই তো কিছু করতে পারবি না। আমি তখন কী করবো, নিরুপায় হয়ে সবশেষে আমি আমার বউকে তালাক করে দিই। কিন্তু তালাকে আমি তার কোনো টাকা পয়সা দিই না, কারণ এটা ওই ওভাবে কোর্টের মাধ্যমে তালাক দেওয়া হয়, কারণ সে তো আমাকে বিয়ে করতে আমার কাছ থেকে টাকা নিছে, ওর বাবা মা স্বীকার করে যে আমার কাছ থেকে টাকা নিছে। তো আর ওরা আমাকে তালাকের যে কাবিনের টাকা হয়েছে কাবিনের টাকা নিয়ে যায় না। তো একটা পর্যায়ে যখন চলে যাওয়ার পরে আমার বাবা মা তখন আমাকে আরেকটা বিয়ে করায় আমাদের পাশে মানে আমাদের আরও 2-3টা গ্রামের পরে আরেকটা বিয়ে করায়। এটা আমার লাইফে হচ্ছে তৃতীয় বিয়ে। মানে প্রথম বউ তো চলে গেল, অ্যান্ড দ্বিতীয় বউ পাগল হলো, অ্যান্ড এটা আমার তৃতীয় বউ। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি যখন তৃতীয় বিয়েটা করি, আমি বিয়ে করার 2 মাস পরে সুমাইয়া ভালো হয়ে যায়। মানে আমার প্রথম বউ সুমাইয়া সম্পূর্ণ ভালো হয়ে যায়। আমি যখন বিয়েটা করি, বিয়েটা করার 2টা মাস পরেই আমি তখন শুনতে পাই যে সুমাইয়া নাকি ভালো হয়ে গেছে। মানে কোনো রকম পাগলামি নাই, কোনো রকম অভিনয় নাই, কোনো রকম কিচ্ছু নাই, ও খুব ভালো হয়ে গেছে। এবং ওর আপন চাচাতো ভাইয়ের সাথে ওর বিয়ে হয়েছে। ওর আপন চাচাতো ভাই আমার টাকায় ওর বাপে যে জায়গাটা কিনছে, ওই জায়গার মধ্যে একটা রাইস মিল বানাইছে, বিশাল একটা রাইস মিল বানাইছে আমার জায়গা, মানে আমার কাছ থেকে যে টাকাগুলো আমার বউ টেকনিক্যালি ওর বাপকে দিছে, ওই জায়গা দিয়ে উনি একটা রাইস মিল বানাইছে। ওর চাচাতো ভাই যে আপন চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। আমি থানাতে গেলাম মামলা করার জন্য বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু আমি কোনো কিছুই করতে পারি না, কারণ আমি তাকে অলরেডি তালাক করে দিয়েছি। তাকে তালাক করে দিয়ে আমি সেকেন্ড বিয়ে করে ফেলছি, সেকেন্ড বিয়ে করছি সেটাও 2 মাস হয়ে গেছে। সুতরাং ওখানে আমার কাছ থেকে থানা পুলিশ থেকে শুরু করে কেউ কোনো কেস মামলা মোকদ্দমা নেয়নি। দিন যত যাচ্ছে আমার রাগের মাত্রাটা ততই বাড়তেছে। আমি একটা দিন ওর বাপকে রাস্তায় ধরে মারি, মারার পর ওর বাপে থানায় গিয়ে আমার নয় মামলা দেওয়ার পর আমার আব্বা গিয়ে থানায় মুসলেখা দেয় যে কোনোভাবে যদি আমি তাদের পরিবারে কারোর উপর আক্রমণ করি বা তাদের পরিবারকে ধমক পর্যন্ত দিই তাহলেও আমাদের জেল হয়ে যাবে। এভাবে আবার মুসলেখা দেওয়ার পরে আমি এখন তাদেরকে রাস্তা দিয়ে দেখলে মাথা নত করে হাঁটি না, ধমক দিতে পারি না, কিছু করতে পারি। আমার বাবা আর আমি এখন ছোট্ট একটা মুদি দোকানের মালিক, কিন্তু আমার শ্বশুর এখন বিশাল একটা রাইস মিলের মালিক। আমার বউ এখন আমার সামনে দিয়ে মোশান করে ঘুরে বেড়ায়। আমার বউয়ের ঘরে একটা সন্তান হয়েছে, একটা ছেলে সন্তান হয়েছে। এখন আমি দেখি যে আমার সামনে দিয়ে মোশান করে ঘুরে বেড়ায়। না আমি তার কিছু বলতে পারি, না আমি তার কিছু বলতে পারি। যে মেয়েটা, আমি তার দিকে তাকাই মাঝে মাঝে চিন্তা করি, আমাদের দোকানের সামনে যখন হাইটে কাপড় খুলে ফেলতো, মানুষ দেখলে ল্যাংটা হয়ে যেত, অথচ এই মেয়েটা এখন কত সুন্দর বোরকা পরে সংসার করতেছে। আপন ভাই, আমি আপনাকে আমার জীবনের গল্পটা বললাম, জানি না আপনি গল্পটা প্রচার করবেন কিনা, কিন্তু আমার মনে একটা দৃঢ় বিশ্বাস যে আপনি আমার জীবনের গল্পটা প্রচার করবেন, কারণ আপনি প্রবাসীদেরকে ভালোবাসেন। আমরা একটা কথা সবসময় বলি যে সারা বাংলাদেশে একটা মাত্র মানুষ আছে, সেটা হচ্ছে আপন ভাই, যে প্রবাসীর পক্ষে সবসময় কথা বলে। আপন ভাই, রিকোয়েস্ট থাকবে আমার জীবনের গল্পটা প্রচার করবেন, আর যদি পারেন আমাকে একটা কল দিবেন। আমি এখন বাংলাদেশে আসছি, আমার বাবার একটা দোকান আছে, ওই বাবার দোকানে আমি এক টাইম বসে, আমার বাবা এক টাইম বসে, এভাবে আমি এখন একজন মুদি দোকানদার। আপন ভাই, আমার আর বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই, যেভাবে আছে এইভাবে বাকি জীবনটা কাটাই দিব। আমার আর লাইফে আর কোনো কিছু করার ইচ্ছা নাই। যদি পারেন আমাকে একটু কল দিবেন, আর আমার বাড়ির ঠিকানাটা যদি পারেন কখনো আসবেন। আপনারা অনেক ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম।
সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এত লম্বা একটি স্টোরি আপনারা আমার সাথে কন্টিনিউ করেছেন। আমি গল্পটা শুরুতে বলেছিলাম যে আজকের এই গল্পটা সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আমি জানি না আপনি কতটুকু গুরুত্ব পেয়েছেন। আজকাল বেশিরভাগ সম্পর্কগুলোই কিন্তু ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ওই মাধ্যমে হয়ে থাকে, পার্সোনাল হয়ে থাকে। ম্যাক্সিমাম আপনি যদি দেখেন যে লাইক 100টা রিলেশনের ভিতরে দেখবেন যে 80টা রিলেশন হচ্ছে মানে ভার্চুয়াল থেকে হয়, আর 20টা দেখে শুনে বা এভাবে প্রেম হয়। কিন্তু ভার্চুয়ালি প্রেমগুলো শেষ পরিণতি এমনই হয় যেমনটা ঘটেছিল রনি এবং ইরা ভাইয়ের রনি এবং ইরার জীবনে। এটাই আসলে ম্যাক্সিমাম সময় ঘটে। আমরা একটা মানুষকে না দেখে তার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়ি, কিন্তু বাস্তবে মানুষটাকে দেখার পর আমরা আমাদের মতিটাকে চেঞ্জ করে ফেলি। আমি একটা জিনিস খুব অবাক হয়ে যাই যে ভালোবাসাটা কি চেহারার উপরে ডিপেন্ড করে ভাই? আমি বুঝি না। ভালোবাসা কি চেহারার উপরে ডিপেন্ড করে? এই যে আমার আজকের এই চেহারাটা, এটা কি থাকবে? আজ থেকে আমি ধরেন আজ থেকে আর 20 বছর পর আমার এই চেহারা থাকবে, আমার চোখের নিচে কালি পড়ে যাবে, আমার চামড়াগুলো কুঁচকে যাবে, কিন্তু আমার যে মনটা না, এই মনটা কিন্তু সারা জীবন থাকবে। যদি কাউকে ভালোবাসেন তার মন দেখে ভালোবাসেন, তার রূপ দেখে নয়। বিশ্বাস করেন, মন কখনো বুড়ো হয় না। বৃদ্ধ বয়সে আপনার যখন একেবারে খুবই বয়স্ক হয়ে যাবেন, তখন আপনার মনটা বলবে যে আপনার বউটাকে একটু জড়ায় ধরি, একটু আদর করি। তখন কিন্তু মনের ভিতরে এই ফিলিংসটা থাকবে। যদি আপনার বউর সাথে কিছু করতে পারবে না, কিন্তু ফিলিংসটা থাকবে। সেটা হচ্ছে মনের ভালোবাসা। মনের ভালোবাসা কখনো নিলাম হয় না, মনের ভালোবাসা কখনো সরে যায় না। কিন্তু দেহের ভালোবাসা, যৌবনের ভালোবাসা, চেহারার ভালোবাসা একটা সময় কেটে যায়। আমি সবসময় বলি যে মন দেখে ভালোবাসেন, ধন দেখে নয়। তো এটাই আসলে আমি বলেছিলাম যে যারা আজকের এই জীবনের গল্পটা শুনেছেন তারা একটু সতর্ক হয়ে যান বলতে যে যদি কাউকে প্রবাস থেকে কাউকে ভালোবেসে থাকেন বা তাকে ভার্চুয়ালে ভালোবেসে থাকেন, তবে তার চেহারাটাকে ভালোবাসেন না, তার মনটাকে ভালোবাসেন। ভার্চুয়ালে কাউকে ভালোবাসলে তার মনটাকে ভালোবাসেন, তার চেহারাটাকে নয়। কারণ চেহারা আপনার হয়তো সরাসরি দেখলে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু মনটা কখনো বদলাবে না। এই মানুষটা আপনার সাথে ফোনে কথা বলার সময় তার মনটা যেরকম ছিল সেরকমই থাকবে। রনিবের জন্য আমার খুব কষ্ট হয়েছে। উনি কুমিল্লার মানুষ, আমাদের এলাকা থেকে অনেক দূরে, কিন্তু কুমিল্লার মানুষ। যদি বাংলাদেশে যাই আমার রনি ভাইয়ের সাথে দেখা হবে, আমি বলেছিলাম আপনার সাথে দেখা করবো। খুবই কষ্ট পেয়েছে ভাই। আর একটা কথা অনেক ভালো লাগছে জন্য বলেছে, আমি সবসময় প্রবাসীদের পক্ষে কথা বলি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সংসদ ভবনের এসির বাতাসগুলো, এসির বিলগুলো পর্যন্ত প্রবাসীদের টাকা। প্রবাসীরাই বাংলার চাকাটাকে ঘোরাচ্ছে। সবশেষ একটা কথাই বলবো যে প্রবাসীর কারণে আজ আমরা বাংলাদেশি মধ্যমায়ার চোখে আমরা উন্নতশীল দেশে বসবাস করতেছি। আমি বলবো যে এটার একমাত্র কলকাঠি হচ্ছে প্রবাসী। আমাদের দেশের সরকার হচ্ছে একটা সাপোজ ধরেন আমাদের দেশের সরকার একটা রিক্সার মধ্যে বসে আছেন, রিক্সাটা প্রবাসীরাই ঠেলতেছে, প্রবাসীরাই চালাচ্ছে, দেশ শুধুমাত্র দেশের সরকার বসে আছে। তো সেজন্য প্রবাসীদের প্রতি রেসপেক্ট, সম্মান, ভালোবাসা সবসময় ছিল, থাকবে। এটাই বলবো, যারা প্রবাস থেকে গল্পটা শুনেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন। আর প্লিজ প্লিজ প্লিজ, যেটা বলেছিলাম রনি ভাই, দেখেন লোকটা কিন্তু চালাক ছিল, বোকা না। তার বোর অ্যাকাউন্টে টাকা পাঠায় নাই, টাকা পাঠাইছে মায়ের অ্যাকাউন্টে। কিন্তু তার বোঝা দরকার ছিল যে তার মা তো সিগনেচার দিতে পারে না, তার মা তো অশিক্ষিত একটা মানুষ, এবং তার মা তো তার বউয়ের আন্ডারেই চলবে। তাইলে সেখানে বউয়ের নামে অ্যাকাউন্ট না করে মায়ের নামে অ্যাকাউন্ট করলো, শেষ পর্যন্ত টাকা তো সে বউয়ের বাপের কাছে গেল বা বই নিয়ে গেল। ভালো থাকুক সুমাইয়া, ভালো থাকুক ইরারা, এবং আল্লাহ ভালো রাখুক রনিবের মতো হৃদয় ভাঙা মানুষদেরকে। এই প্রত্যাশা আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপনাদের আবারও হাজির হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়। আর টাটা বাই।